প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল বলতে কি বুঝে, মানে অ্যাকচুয়ালি আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে গস ল করব। গস ল মানে হচ্ছে আমরা ইলেকট্রিক ফ্লাক্স পর্যন্ত আলোচনা করেছিলাম। গস ল মানে হচ্ছে যে একটা ল যেটা সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা যায়। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা যায় যেটা যে সূত্রের সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা যায় সেটা আমরা জানি কুলম্বস ল, কুলম্বের সূত্রের সাহায্যে। একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল, তো সেখান থেকে আমি কুলম্বের সূত্র প্রয়োগ করে পরে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারি। কিন্তু আজকে যে সূত্রটা আমি আলোচনা করব সেই সূত্রটা হচ্ছে গস ল। গস ল এর সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা যায়। তো গস ল এর সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিছু বিশেষ ক্ষেত্রে অনেক ইজি টু ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড, অনেক সহজভাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা যাবে। তো গস ল, বিফোর আই ডিসকাস অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ গস ল, আমরা এখানে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল বলতে কি বোঝো, যেটা বাংলাতে আমরা ঘনকোণ বলি। তো সলিড অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে আসার আগে সাধারণত প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল বলতে কি বুঝিস? প্লেন অ্যাঙ্গেল যেটা, প্লেন অ্যাঙ্গেল কি? এটা কার্ভেচার, বৃত্তচাপ। এই বৃত্তচাপটা যে বৃত্তের অংশ সেই বৃত্তের কেন্দ্রে, সেই বৃত্তের কেন্দ্রকে যদি আমি দুটো লাইন দিয়ে জয়েন্ট করি তাহলে এই দুটো লাইনের মধ্যবর্তী যে অংশটা, সেই অংশটাকে বলা হয় কি? একটা কোণ। এই মধ্যবর্তী অংশটাকে বলা হয় একটা কোণ বা অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কি? প্লেন অ্যাঙ্গেল। এটা যদি ব্যাসার্ধ আর হয়, এটা যদি বৃত্তচাপের দৈর্ঘ্যটা যদি এল হয়, তাহলে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যটা যদি এল হয় তাহলে আমরা লিখতে পারি কি বলতো? থিটা সমান হচ্ছে এল ডিভাইডেড বাই আর, যদি এলটা খুব ক্ষুদ্র হয়, তাই তো? এটা লেখা যাবে তো? থিটা সমান হচ্ছে এল ডিভাইডেড বাই আর, লেখা যাবে না যাবে না? এটা তো আমরা ছোট থেকেই দেখে এসেছি নাকি? তাহলে প্লেন অ্যাঙ্গেল যদি হয় তাহলে সেখানে আমরা লিখতে পারি কি? প্লেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে এটা লিখতে পারি, তাই তো? তো এটা লেখা, প্লেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে এটা আমি লিখতে পারি। সলিড অ্যাঙ্গেল কোনটা? সলিড অ্যাঙ্গেল যদি, এটা তো দৈর্ঘ্য একটা বৃত্তচাপ, তো এই বৃত্তচাপের জায়গায় যদি মনে করে একটা ক্ষেত্র হয়, এটা ক্ষেত্রফল, এবং এই ক্ষেত্রফলটা যে বৃত্তের অংশ, ক্ষেত্রফলটা মানে তুই এরকম ভাব, তাহলে আরেকটুকু ভালো হবে। যে মনে কর এটা একটা গোলক, তো এটা গোলক, কিন্তু এটা কিন্তু একটা গোলক, এটা কিন্তু রিং লয়, কল্পনা করতে পারিস একটা গোলক। তো এই গোলকটার একটা অংশকে আমি নিচ্ছি, এই অংশটাকে, তাহলে এই অংশটা তো দৈর্ঘ্য নয়, এই অংশটা কি? এই অংশটা হচ্ছে একটা ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা, এই যে অংশটা আমি বললাম, এই অংশের ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের ছবিটা আমি এখানে আঁকছি। তো ক্ষেত্রফলটাকে আমি আঁকছি মানে এরকম ভাবে ক্ষেত্রফলটা হবে, ঠিক আছে? 3 ডাইমেনশন, ত্রিমাত্রিক। তো এইটার কোনো একটা ব্যাসার্ধ, মানে এই গোলকটা যে বৃত্তের অংশ সেই বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্রবিন্দু যদি এটা হয় তাহলে ব্যাসার্ধ কোনটা হবে? এটা হবে ব্যাসার্ধ, তাই তো? এটা হবে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ হবে তো? এই ব্যাসার্ধটা হচ্ছে আর, এবং এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটার পরিমাপটা আমি এস করছি, ঠিক আছে? তো ক্ষেত্রফলটার পরিমাপটা যদি এস হয় তাহলে এইখানে এই যে একদম এক্সট্রিম দুটো পয়েন্ট, একদম এন্ডের দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট এখানে যে কোণটা উৎপন্ন করবে, এই কোণটা এরকম টাইপের একটা ঘন কোণ হবে, মানে এখানে একটা বৃত্তাকার এরকম ধরনের একটা কোণ তৈরি করবে। এই কোণটাকে সাধারণত এইরকম চিহ্ন দিয়ে বোঝানো হয়, যেমন ওখানে থিটা দিয়ে বোঝানো হয়, এখানে এরকম একটা চিহ্ন দিয়ে বোঝানো হয়। এটাকে বলা হয় ওমেগা, বড় হাতের ওমেগা। তো ওমেগা ইজ ইকুয়াল টু কি হয়? এস ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওখানে যেমন এল ডিভাইডেড বাই আর লিখেছি, এখানে হয় এস ডিভাইডেড বাই আর স্কোয়ার। কিন্তু এখানে বৃত্তচাপের কোনো অভিমুখ নেই, কিন্তু এখানে এস এর অভিমুখ আছে, ঠিক আছে? যদি এস এর অভিমুখ আর আর এর অভিমুখ যদি একই দিকে হয়, মানে এখানে এস এর অভিমুখটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন আর এই রেডিয়াসগুলো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হবে, তাহলে এস এর অভিমুখ আর আর এর অভিমুখ একই দিকে। কিন্তু যদি এস এর অভিমুখ আর আর এর অভিমুখ একই দিকে না হয়, অর্থাৎ কিরকম হতে পারে?
যদি মনে কর এরকম হয়, এরকম হলো এসটা, এটা ক্ষুদ্র অংশ একটা ডিএস ধরছি অবস্থা, এসও ধরতে পারতাম। তো এটা এই জায়গাটাই, এইখানে আর এর অভিমুখটা তো এইরকম, আর এস এর অভিমুখটা হচ্ছে এটা আর এস এর অভিমুখটা কোন দিকে? এস এর অভিমুখটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দা প্লেন। তার মানে তাহলে এস আর আর এর মধ্যবর্তী কোণ কত? এখানে এস আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এইখানে যেটা হবে ডি ওমেগা সমান কি হবে? ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। ডি ওমেগার ভ্যালুটা হবে ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে এস কস থিটা কেন লিখিনি? কারণ এখানে এস আর আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে হচ্ছে এটা cos 0, cos 0 এর ভ্যালু হচ্ছে কত? তাহলে s ডিভাইডেড বাই r স্কয়ার। তার জন্য এই টার্মটাকে আমি আর লিখিনি। কিন্তু যদি 0 ডিগ্রি না হয় তাহলে ক্ষেত্রে কি লিখতে হবে? ds cos থিটা ডিভাইডেড বাই। সো দিস ইজ দ্য জেনারেল ফর্ম। এটা হচ্ছে একটা জেনারেল ফর্ম, মানে স্বাভাবিক ফর্ম অফ কি? সলিড অ্যাঙ্গেল। এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেলের একটা সাধারণ সমীকরণ, ঠিক আছে? তো এই যে জিনিসটা আমি বললাম এটা ত্রিমাত্রিক, কিন্তু 3 ডাইমেনশন। এই 3 ডাইমেনশন এই ত্রিমাত্রিক জিনিসটাকে তোকে কল্পনা করতে হবে, ইমাজিন করতে হবে। তুই কিরকম ভাবে ইমাজিন করতে পারিস? তুই কোন আইসক্রিম দেখেছিস নিশ্চয়ই, কোন আইসক্রিম খেয়েছিস তো? কোন আইসক্রিমটা কিরকম? কোন আইসক্রিমটা তো এরকম ধরনের শেপ হয় না, এরকম ধরনের শেপ হয় তো কুলপি বা কোন আইসক্রিম। তো এইখানে যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কত? ডিএস। আর এইখানে যদি এটা যদি আর হয় তাহলে এই কোন আইসক্রিমটা বা চোঙটা এখানে কিরকম ভাবে কোনটা তৈরি করছে? উপরের সারফেস এরকম ভাবে কোন উৎপন্ন করছে না? তাহলে এই জায়গাটায় যে কোনটা উৎপন্ন হচ্ছে, এই কোনটা এরকম ধরনের একটা গোল মতো হচ্ছে না এরকম একটা? কোন আইসক্রিমটাকে ইমাজিন কর, বা চোঙ, মাপানি চোঙ দেখবার, ওইটা দেখ এইটা কোন আইসক্রিম, তাই তো? এই সারফেসটাকে এই বিন্দুতে যেটা ক্লোজ করেছে, তাই যে এই জায়গাটায় কি করেছে? এই জায়গায় এটা একটা সলিড অ্যাঙ্গেল করেছে, কোনো প্লেন নয় তো। এই পুরো সারফেসটাকে এনক্লোজ করেছে। তাহলে এইখানে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? এবারে এই সারফেসটা যদি মনে কর এখান থেকে যে ব্যাসার্ধগুলো, এই ব্যাসার্ধ আর ডিএস যদি দুটো একই দিকে হয়, তাহলে আমি লিখতে পারি ওই এস ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা এস যদি এস এর অভিমুখ আর আর এর অভিমুখ যদি দুটো একই দিকে হয়। কিন্তু যদি এস এর অভিমুখ আর এর অভিমুখ একই দিকে না হয়, অর্থাৎ যদি মনে কর এই সারফেসটা একটু টেড়চা করে হয়, এরকম করে যদি হয়, এই সারফেসটা এরকম করে যদি হয়, তাহলে এই সারফেসটা কোন দিকে হয়ে গেল? এই সারফেসের অভিমুখটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, মানে কোন দিকে? এইদিকে। আর এসটা কোন দিকে? এইদিকে। তাহলে এই এস আর এই আর এর মধ্যবর্তী কোণ কত? থিটা। তখন এখানে কোণটা কত নিতে হবে? এখানে এস কস থিটা নিতে হবে। এস কস থিটা মানে আমি যদি ক্ষুদ্র সারফেস ধরি তাহলে ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার লিখতে পারি। বোঝা গেছে তো? তো এইটা হচ্ছে সলিড অ্যাঙ্গেলের ফর্ম, ঠিক আছে? এরপর দেখ, যদি মনে কর এই যে গোলকটার ক্ষেত্রে আমি যেটা ধরেছি, এই গোলকটার ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে আমি সেটা বের করতে চাইছি। মনে কর তো ওমেগা সমান কত হবে? আমি এস ডিভাইডেড বাই আর স্কয়ার লিখছি তো। তো এস এর মানটা কত? এস এর মানটা গোলকের কি? গোলকটার হচ্ছে পৃষ্ঠদেশের ক্ষেত্রফল, মানে এস এর মানটা কত? 4 পাই আর ডিভাইডেড বাই, তাহলে এস এর মানটা কত হচ্ছে? এস এর মানটা হচ্ছে 4 পাই। এই 4 পাই এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে কি? টোটাল সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ সলিড স্ফিয়ার, বা স্ফিয়ার, যে কোনো একটা গোলকের যে মোট সলিড অ্যাঙ্গেল, মোট ঘনকোণের সর্বোচ্চ ঘনকোণের পরিমাণ কত? 4 পাই। এটার একক কি? এটার একক হচ্ছে স্টেড রেডিয়ান। STRAIN RADIAN, ঠিক আছে? ST রেডিয়ান লেখা হয়, RAD লেখা হয়, ঠিক আছে? স্টেড রেডিয়ান। তো এইটা হচ্ছে ঘনকোণের একক, ঘনকোণের পরিমাপ। এরকম ভাবে ঘনকোণ পরিমাপ করা হয়। বোঝা গেছে তো? ঠিক আছে, তাহলে লিখ। এরপর যেটা, সেটা হচ্ছে যে সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ ডিস্ক, সলিড অ্যাঙ্গেল
আগে দেখেলেন সাবস্টেন্ডেড মানে কভার করেছে, পুরোটা কভার করেছে, সলিড অ্যাঙ্গেলটা কভার করেছে বাই মানে ফর এ ডিস্ক অ্যাট ইটস অ্যাক্সিসের উপরে কোনো একটা বিন্দু। মানে ঘটনাটা কি রকম দেখ ভালো করে শুন। এটা মনে করে একটা ডিস্ক, এটা একটা ডিস্ক প্লেট, এই প্লেটটার এটা হচ্ছে অক্ষ, ঠিক আছে? অক্ষস্থিত কোনো একটা বিন্দু আমি ধরে নিচ্ছি, এটা হচ্ছে পি। এখান থেকে এই দূরত্বটা কত? দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি অক্ষ এক্স অক্ষ বরাবর, তার জন্য এক্সই ধরে নিচ্ছি। এটা ব্যাসার্ধটাকে আর ধরছি, ঠিক আছে? ব্যাসার্ধটাকে আর ধরে নিচ্ছি। তো এই আর ব্যাসার্ধের এক্স দূরত্বের পি বিন্দুতে কতটা মানে এইখানে এটা সাপেক্ষে এই ডিস্কটাকে কতটা অংশ কভার করেছে, এই ডিস্কটা সলিড অ্যাঙ্গেল কত সেটা আমি পরিমাপ করব, ঠিক আছে? তো এই পি বিন্দুটার একদম যে এন্ড পয়েন্টগুলোকে যদি কভার করে, ফর এক্সাম্পল সব থেকে বেটার হচ্ছে মনে কর এটা লাইক এ ডিস্ক, তো যদিও একটু চৌকা মতো ধরে নে ডিস্কের মতনই। তো এইখানে এই বিন্দুটা যদি হয় এইরকম কাছে, এইখানে যদি এক বিন্দু হয়, তাহলে এই প্রত্যেকটা বিন্দুকে এখানে যোগ কর, ইমাজিন কর প্রত্যেকটা বিন্দুকে যোগ করলে এরকম ধরনের একটা কোণ ফর্ম করবে। যদি এই বিন্দুটা এখানে হয় তাহলেও করবে, একই হবে নাও করবে, সেটা নয়, দূরে হবে, কোণের পরিমাপটা একই হবে না, কিন্তু করবে কিছু। তো এই জায়গাটাতে এই মানে কোন একটা বিন্দুতে কতটা সলিড অ্যাঙ্গেল ফর্ম করবে সেটা আমি বের করতে চাইছি, বুঝতে পেরেছিস তো? এইটা জেনারেল ফর্ম। দেখ এইখানে কি হবে, এখানে যে সলিড অ্যাঙ্গেলটা ফর্ম করবে, এই সলিড অ্যাঙ্গেলটাকে যদি আমি ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ওমেগার ভ্যালুটা যেটা হবে 2 পাই ইন্টু এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এটাকে সেমি ভার্টিসিয়াস অ্যাঙ্গেল বলে। সেমি ভার্টিসিয়াস অ্যাঙ্গেল লিখে রাখছি, এটা হচ্ছে 1 মাইনাস কস আলফা হয়। সেমি ভার্টিসিয়াস অ্যাঙ্গেল মানে হচ্ছে ওই পি বিন্দুটা থেকে যে একদম উপরের একদম এন্ডের যে সারফেসগুলো, সেই সারফেসগুলোকে যদি রেখা দিয়ে একটা যোগ করি এবং মধ্যবিন্দুটাকে যদি একটা রেখা দিয়ে যোগ করি, যেটাকে আমি অক্ষ বলছি, সেই অক্ষের সাথে এন্ড বিন্দুটার যে দৈর্ঘ্যটা, যে প্লেন অ্যাঙ্গেলটা, যে সাধারণ কোণটা, সেই কোণটাকে সেমি ভার্টিসিয়াস অ্যাঙ্গেল বলে, ঠিক আছে? তো এটা যদি আলফা হয় তাহলে এটা জেনারেল ফর্ম হচ্ছে 2 পাই ইন্টু 1 মাইনাস কস আলফা। এটা হয়, এটা তখন মনে রাখতে হবে। অ্যান্ড ইট ক্যান বি ম্যাথামেটিক্যালি প্রুভ অলসো। তো ম্যাথামেটিক্যাল প্রুফটা আমি করছি, কিন্তু ম্যাথামেটিক্যাল প্রুফটার তোর কোনো প্রয়োজন নেই। তোকে যেটা করতে হবে কি, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাটা তোকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে ফর্মুলাটা মনে রাখাটা এমন কিছু কঠিন নয়। আর কস আলফার জায়গায়, আচ্ছা আমি এখান থেকে এক্স ধরবো, এটাকে আমি এ ধরে নিচ্ছি, ধরছি, ঠিক আছে? তাহলে কস আলফার ভ্যালুটা কত হবে বলতো? ভূমি বাই অতিভুজ। তো ভূমি মানে কোনটা, অতিভুজ মানে কোনটা? √r² প্লাস হবে তো। তাহলে এখানে এটাকে আমি এরকম লিখতে পারি 2 পাই ইন্টু 1 মাইনাস এ ডিভাইডেড বাই কস আলফার জায়গায় √r² প্লাস হবে কি হবে না? এটা হচ্ছে একটা ফর্ম অফ ওমেগা, এটা একটা ফর্ম অফ ওমেগা, আর এটা হচ্ছে একটা ফর্ম অফ ওমেগা। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে? তো ইট ক্যান বি ম্যাথমেটিক্যালি প্রুভ অলসো। এবার প্রমাণটা আমি করছি, প্রমাণটার কিন্তু অত প্রয়োজন নেই, প্রমাণটা নিয়ে বেশি মাথা খারাপ করার দরকার নেই। প্রমাণটা দেখ, এখান থেকে একটা এক্স দূরত্বে একটা ডিএক্স অংশ হচ্ছে, এক্স দূরত্বে একটা ডিএক্স অংশ হচ্ছে। তাহলে এই ডিএক্স অংশটার ক্ষেত্রফল কত হবে বলতো? এই ডিএক্স অংশটার ক্ষেত্রফল কত হবে? এবং এই ডিএক্স অংশটা এই জায়গাটায় যে কোণ ফর্ম করছে, এই জায়গায় যে কোণটা ইনক্লোজ করছে, সেই কোণটাকে, এই কোণটাকে আমি টি থিটা ধরে নিচ্ছি। প্রথমত এই ডিএক্স অংশটার ক্ষেত্রফল কত হবে বলো আমাকে? এই যে ডিএক্স অংশটা, এই ডিএক্স অংশটার ক্ষেত্রফল কত হবে? এই যে এক্স ব্যাসার্ধের যে অংশটা আমি ধরেছি না, এই কোণটাকে আমি থিটা ধরছি।
থিটা দূরত্বে ডি থিটা একটা কোণ সাবটেন্ড করে আছে, ঠিক আছে? এটা কিন্তু সলিড অ্যাঙ্গেল, এটা বুঝতে হবে একটু ঠিক করে। এখানে যে ছবিটা আমি আঁকছি আর অ্যাকচুয়াল যে ঘটনাটা, দুটার মধ্যে ডিফারেন্স আছে। এটা যদি বুঝতে হয় তাহলে তোকে থ্রি ডাইমেনশন নিলে বুঝতে হবে যে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এই কালো পেনটা আমার এবং এইখানে আমি একটা এক্স ব্যাসার্ধের একটা ডিএক্স অংশ ধরেছি। তাহলে ডিএক্স ওই অংশটাই এইখানে যে কোণটা, এই যে ক্ষুদ্র কোণটা, এই কোণটাকে যে ডিএক্স এই অংশটাকে, এই ব্যান্ডটাকে সাবস্টেন্ড করেছে, ব্যান্ডটাকে ইনক্লোজ করেছে বা কভার করেছে, সেই কোণটা হচ্ছে ডি থিটা। প্রথমত আমাকে বল, এই যে ডিএক্স অংশটা আমি ধরেছি, এই ডিএক্স অংশটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে বল? ডিএক্স অংশটার ক্ষেত্রফল যদি আমি ডিএস ধরি, ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা হবে 2πx dx। কি করে ক্ষেত্রফলটা বের করলো? তুই ধরলে এখানে এক্স ব্যাসার্ধ, তো তাই এক্স ব্যাসার্ধটা তুই একটু কল্পনা কর, কাঁচি দিয়ে আমি কেটে দিলাম, তাহলে এটার পরিসীমা কত হয়ে গেল? 2πx। আর ক্ষেত্রফলটা মানে ইয়েটা তো উইডটা কত? dx। তাহলে এইটা হয়ে গেল কত? এটা লম্বা করে যদি আমি ভাবি, এটা হয়ে গেল 2πx আর এটা কত? dx। ক্ষেত্রফল কত হবে? 2πx × dx। তাহলে এটা হলো ক্ষেত্রফল। এই dx অংশটার এটার যে অভিমুখ, মানে এই dx অংশ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হবে, এটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হবে। আর এইখান থেকে এইটার যে এই যে দূরত্বটা, এই দূরত্বটা এরকম হবে, এই দুটোর মধ্যবর্তী কোণ হবে থিটা, ঠিক আছে? তাহলে এইখানে যে ডি ওমেগা হবে, সেই ডি ওমেগাটাকে তুই বের করতে পারবি। তুই প্রথমে এই জেনারেল ফর্মটা একটু লিখে নে, এই জেনারেল ফর্মটা আগে লিখে নে, তারপর এটা লিখে পরে ভাববো। আমি জেনারেল ফর্মটা আগে একবার জেনারেল ফর্মটা লিখে নে, অনেক ছবিটা আরো উল্টোপাল্টা হয়ে যাবে। এই ছবিটা একেবারে এই নীল অংশটা বাদ দিয়ে শুধুমাত্র এই ব্ল্যাক অংশটা যেটা করেছি, এই ব্ল্যাক অংশটার ছবিটা, ব্ল্যাক অংশের ছবিটা, তারপর আমি এটা লিখে দিচ্ছি, তারপর ওটা বলছি। লিখে নে, দেখ ডি ওমেগা সমান কি হবে? তাহলে এখানে আমি কি লিখবো বল? ডিএস cos থিটা ডিভাইডেড বাই দূরত্ব কোনটা লিখবো? দূরত্ব হচ্ছে এখান থেকে এখানে পর্যন্ত, এই যে এখান থেকে এখানে পর্যন্ত, এখান থেকে এখানে পর্যন্ত দূরত্ব কিছু লেখা নেই আমার, তো এটা আর এটা হচ্ছে। তাহলে এই দূরত্বটা আমাকে কিছু একটা লিখতে হবে। এটা √(x²+a² লিখতে পারি, কিন্তু এটাকে আমি ডি ধরে নিচ্ছি। √(x²+x² লিখলেও চলতো, বুঝতে পেরেছিস তো? এটা তো এক্স আর এটা এ, তাহলে এটা কি অতিভুজ? তাহলে √(x²+a² লিখতে পারি, ওটাকে আমি ডি ধরে লিখছি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? ডি স্কয়ার, ডি ওমেগার জায়গায়। এবারে ডিএস এর মানটা বসাচ্ছি। দেখ ডিএস এর মানটা বসালে কি হবে? 2πx dx cos থিটা ডিভাইডেড বাই ডি স্কয়ার। এবারে ডিএক্স এর জায়গায় কি বসাবো? দেখ ডিএক্স কোনটা? এই যে ব্লু ব্যান্ডটা যে উইথটা, এটা হচ্ছে তো ডিএক্স। তাহলে ইন প্লেস অফ ডিএক্স এইখানে যে কোণটা উৎপন্ন করেছে ডি থিটা, তাহলে ইন প্লেস অফ ডিএক্স আমি কি লিখতে পারি বলতো? আর ডি থিটা। এটা ব্যাসার্ধ যদি মনে কর আর হয়, এই আর ডি থিটা বলছি, এটা ব্যাসার্ধ যদি এক্স হয়, তাহলে এটা আমি কি লিখতে পারি? এক্স ডি থিটা লিখতে পারি। এই ডিএক্স অংশটাকে এক্স ডি থিটা কোথা থেকে লেখা যায় তোর মনে আছে কি? হ্যাঁ, এটা যদি এল হয়, এটা যদি থিটা হয়, তাহলে এল সমান আর ইন্টু থিটা লেখা যায়। তাহলে এইখানের যে ডিএক্সটার জায়গায় আমি কি লিখতে পারি? এক্স ইন্টু ডি থিটা। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 2πx² ডি থিটা ইন্টু cos থিটা। এবার দেখ এখানে এক্স ডিভাইডেড বাই এ লম্ব বাই এক্স ডিভাইডেড বাই ডি লম্ব বাই অতিভুজ সমান কি লেখা যাবে? এই কোণটা তো থিটা, তাহলে লম্ব বাই অতিভুজ সমান কি লেখা যাবে? সাইন থিটা। তাহলে এক্স সমান কি হয়ে যাবে? ডি সাইন থিটা, তাই তো? ডি সাইন থিটা হবে তো? তাহলে ডি সাইন থিটা যদি হয়, ইন প্লেস অফ এক্স কি হয়ে যাবে? 2π ডি স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই ডি স্কয়ার cos থিটা। তো আছে cos থিটাটা ক্যান্সেল হলো না, কারণ তো ভুল হচ্ছে তো।
এখানে ডি ওমেগার ভ্যালুটা তাহলে কত, ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা তো আমি প্রথমেই বলেছি। কিন্তু যদি এটা অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দু হয়, মানে উপর দিকে যতটা ডিস্কের পোর্শন, নিচের দিকে ততটাই যদি ডিস্কের পোর্শন হয়, অর্থাৎ সেমি ভার্টিসিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাও আলফা আর এই অ্যাঙ্গেলটাও যদি আলফা হয়, তাহলে এখানে এই ক্ষুদ্র অংশটার যে ক্ষেত্রফল ভেক্টর আর এটা ডি, এই দুটো একই অভিমুখে হবে। একই অভিমুখে হলে এই কস থিটার ভ্যালুটা, এই পার্টিকুলার কেসে কস থিটার ভ্যালুটা হবে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তার জন্য এই কস থিটার ভ্যালুটা থাকবে না। তাছাড়া এটা বড় হবে, এই জেনারেল ফর্মটা আসবে না। তাহলে এখানে কি হবে, 2 x dx ডিভাইডেড বাই আর স্কয়ার হবে। এরপরে dx এর জায়গায় যেটা হবে সেটা হচ্ছে d ইনটু d থিটা। কেন হচ্ছে, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে d আর এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই অংশটা যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে r ইনটু d থিটা। হয় তো rটা এখানে d আর থিটাটা হচ্ছে কোণ, তাহলে এখানে কি হবে, r এর জায়গায় d ইনটু d থিটা। ঠিক আছে, আর d ইনটু d থিটা হয়ে গেল dx এর জায়গায়। আর x এর জায়গায় কি লিখবো, এখানে লম্ব বাই অতিভুজ লিখবো। x টা হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে এটা d। তাহলে x ডিভাইডেড বাই d মানে sin থিটা, x সমান হয়ে গেল d sin থিটা। তাহলে x এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, এটা d স্কয়ার sin থিটা d থিটা হয়ে যাবে। d এর জায়গায় যখন বসিয়ে দেবো তাহলে d স্কয়ার কেটে যাবে, sin থিটা d থিটা হয়ে যাবে। তাহলে sin থিটা d থিটার এরপর যখন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় হবে, এখান থেকে এখানে পর্যন্ত। এখানে কোণের মানটা কত, এখান থেকে আরম্ভ হয়েছে, এখানে কোণের মানটা 0 ডিগ্রি আর এখানে কোণের মানটা হচ্ছে আলফা। তাহলে কোণের মানটা 0 থেকে আলফা, 0 থেকে আলফা করে যদি ইন্টিগ্রেশন করি, sin থিটার ইন্টিগ্রেশন জানি মাইনাস কস থিটা হয়, দিয়ে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে ওমেগার ভ্যালুটা 2 পাই ইন্টু 1 মাইনাস কস আলফা হয়। এটা হচ্ছে এই জেনারেল ফর্মুলাটা। এই প্রমাণটার কোনো প্রয়োজন নেই, এই প্রমাণটার কোথাও প্রয়োজন নেই, প্রমাণটা কোনো দরকার নেই। কিভাবে এসেছে সেটা দেখানোর জন্য আমি করলাম। শুধুমাত্র এই দুটো ফর্ম মনে রাখলেই চলবে। ঠিক আছে, এই দুটো ফর্ম মনে রাখলেই চলবে। এটা 3 ডাইমেনশনাল এই বোর্ডটার মধ্যে আঁকা হয়েছে, তো একটু বুঝতে তার জন্য হয়তো অসুবিধা হচ্ছে। তো এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেলের মান অক্ষস্থিত কোনো একটা বিন্দুতে, ডিস্কের উপরে অক্ষের উপরে অবস্থিত কোনো একটা বিন্দুতে। ঠিক আছে, এটা হচ্ছে তার জেনারেল ফর্ম। মনে করে একটা স্ফিয়ার হয়, গোলক, এটা গোলক। স্ফিয়ার মানে কি এরকম, তো এটা তো সেন্টার। তাহলে এটা যদি সেন্টার হয়, এই গোলকটার ক্ষেত্রে ওমেগা জেনারেল ফর্মটা আমি বলছি 2 পাই ইন্টু 1 মাইনাস কস আলফা। তাহলে এখানে সেমি ভার্টিসিস অ্যাঙ্গেলটা কত হবে বলতো, এখানে সেমি ভার্টিসিস অ্যাঙ্গেলটা কত হবে। এইখানে দেখ, এইখানে যদি মনে কর এটা যদি মধ্যবিন্দু হয়, এই মধ্যবিন্দুটা থেকে এই অর্ধেকটার থেকে এই অর্ধেকটা পর্যন্ত এই যে পুরো কোণটা, এই কোণটা হচ্ছে ওর সেমি ভার্টিসিস অ্যাঙ্গেল। এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে পাই। তাহলে এখানে আলফার মান কত হবে, আলফার মান হবে পাই। আলফার মান যদি পাই হয় তাহলে এটা কত হয়ে যাবে, 2 পাই ইন্টু 1 মাইনাস কস পাই। কস পাইয়ের ভ্যালু কত, -1 যদি হয়ে যায় তাহলে -1 মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কত হয়ে যাবে 4 পাই পাচ্ছিলাম আমরা সলিড অ্যাঙ্গেল স্ফিয়ারের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেল 4 পাই পাচ্ছিলাম তো। ঠিক আছে, তো যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা সলিড অ্যাঙ্গেল এরকম ভাবে বের করতে পারি। এরপরে দেখ আমাদের ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে এটা কোথায় কাজে লাগবে, স্থির তড়িতের ক্ষেত্রে। এখনো পর্যন্ত যতটা আমি আলোচনা করছিলাম এটা পুরোটা ম্যাথমেটিক্যাল জিনিস, সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট। 3 ডাইমেনশনাল সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট ওদের ম্যাথমেটিক্সে নেই সিলেবাসে, তার জন্য এতটুকু পর্যন্ত আমি বললাম। এরপরে হচ্ছে যে এই সলিড অ্যাঙ্গেলটা স্থির তড়িতে কোথায় প্রয়োগ হবে, এটা দেখ সলিড অ্যাঙ্গেল স্থির তড়িতে কোথায় প্রয়োগ হবে, যে যদি মনে করে একটা কিউ আধান যদি মনে কর এই জায়গাটায় থাকে, একটা স্ফিয়ারের মধ্যে থাকে, তাহলে এই কিউ আধানটা এই স্ফিয়ারের মধ্যে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত করবে, সেটা যদি আমি বের করতে চাই, তাহলে সেই তড়িৎ ফ্লাক্সের পরিমাণটা যেটা হয়, সেই তড়িৎ ফ্লাক্সের পরিমাণটা হয় কিউ ডিভাইডেড বাই এপসাইলন অ্যাকর্ডিং টু কস ল। এবার তো বলছি আমি, তো কিউ ডিভাইডেড বাই এপসাইলন এটা হচ্ছে যে এই বদ্ধ তলটা দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। তো এই বদ্ধ তলটার মধ্যে কতটা সলিড অ্যাঙ্গেল সাবস্টেন্ডেড আছে, 4 পাই সলিড অ্যাঙ্গেলে যে ফ্লাক্সটা বেরোচ্ছে সেটা কিউ ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে ওই বদ্ধ ক্ষেত্রটার মধ্যে যদি কিউ আধান থাকে তাহলে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে, কিউ ডিভাইডেড বাই এপসাইলন। তার জন্য সলিড অ্যাঙ্গেল কত হচ্ছে, ওমেগা। তাহলে এক সলিড অ্যাঙ্গেলের মধ্যে কত হচ্ছে, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন। তাহলে ওমেগা সলিড অ্যাঙ্গেলের মধ্যে কত হচ্ছে, কিউ ডিভাইডেড বাই
4 পাই এপসাইলন ইনটু ওমেগা। এটা হচ্ছে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। এবারে দেখ এটা তুই মানটা বসা, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইনটু ওমেগার মানটা কত বসাবো, যে জেনারেল ফর্মটা 2 পাই ইনটু 1 মাইনাস কস আলফা। তাহলে এটা কত হয়ে যাবে, এই 2 পাই আর এটা কেটে, তার মানে কত হয়ে যাবে, কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন 1 মাইনাস কস আলফা। এই ভ্যালুটা আমার তড়িৎ ফ্লাক্স বের করতে কাজে লাগবে। ঠিক আছে, তো প্রথমে আমি যে এই 4 পাই সলিড অ্যাঙ্গেলের মধ্যে তড়িৎ ফ্লাক্সটাকে কিউ বাই এপসাইলন লিখলাম, এটা গস ল এর থেকে লিখলাম। তাহলে গস ল এর স্টেটমেন্টটা আগে লিখে নিই। ঠিক আছে, গস ল এর স্টেটমেন্টটা আগে লিখ, তারপরে আমি বলছি। প্রথমে লিখ গস ল, গাউসের সূত্র। দেখ এটা মনে করে একটা বদ্ধ তল, যে কোনো ধরনের আরবিটারি একটা বদ্ধ তল ধরেছি, এটা সেন্টারে একটা কিউ আধার ধরেছি, একটা ডিএক্স আমি একটা ক্ষেত্রফল ধরেছি। তাহলে এই ডিএক্স ক্ষেত্রফলটার মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। তাহলে এখান থেকে যে বলরেখাগুলো নির্গত হচ্ছে, সেই বলরেখাগুলো এরকম ভাবে নির্গত হচ্ছে, তো এরকম ভাবে বলরেখাগুলো নির্গত হচ্ছে। তাহলে এই বলরেখাগুলো এই ডিএক্স ক্ষেত্রফলটার সাথে যদি থিটা কোণ করে, ডিএক্স ক্ষেত্রফলটা আর ইয়ের মধ্যে কোণ যদি থিটা হয়, তাহলে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের রাশিমালা আমরা কি জানি, ই ডট ডিএস। ই ডট ডিএস মানে কি হবে, ই ডিএস। কোনো ডাউট নেই তো? তড়িৎ ক্ষেত্রফলের রাশিমালাটা কত লিখবো আমি, যদি আমি কিউ থেকে এই দূরত্বটা, ডিএস তো একটা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল, তো এই দূরত্বটাকে আমি আর ধরে নিচ্ছি। যদি দূরত্বটাকে আর ধরি, তাহলে ই এর জায়গায় আমি কি লিখবো, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার অ্যাকর্ডিং টু কুলম্বস ল। এটা কি লিখবো, অ্যাকর্ডিং টু কুলম্বস ল, তাই তো? তাহলে এখানে যদি আমি ডিফাই এর মানটা বসিয়ে দিই, দেখ ডিফাই সমান কত হবে, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার ডিএস কস থিটা। তাহলে ডিফাই সমান কি হয়ে গেল, ডিফাই সমান হয়ে গেল কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টু ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। দেখ এই ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা চেনা চেনা লাগছে। ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা কি, ডি ওমেগা। তাহলে ইন প্লেস অফ ডিএস কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার এটা কি লিখতে পারি, তাহলে কি হলো, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টু ডি ওমেগা। এরপরে বল, এই ডি ওমেগা যখন আমি টোটাল ফ্লাক্সটা বের করব, তখন এটার আমি ইন্টিগ্রেশন ওভার ডিফাই করব, তখন এটার ইন্টিগ্রেশন ওভার ডি ওমেগা করব। ইন্টিগ্রেশন ওভার ডি ওমেগা মানে কত হবে, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টিগ্রেশন ওভার ডি ওমেগা মানে পুরো ওমেগা হবে। তাহলে পুরো ওমেগা, একটা বদ্ধ তলের পুরো ওমেগার মান সবসময়তেই 4 পাই হয়। ঠিক আছে, একটা বদ্ধ তলের ক্ষেত্রে সম্পূর্ণ ওমেগার মান সবসময়তেই 4 পাই হয়। পুরো ক্ষেত্র পুরো অ্যাঙ্গেলটা সবসময়তে সলিড অ্যাঙ্গেলটা 4 পাই হবে। তাহলে এটা কত হয়ে যাবে, ইন প্লেস অফ ওমেগা আমি কত লিখবো, ফাই সমান কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টু 4 পাই। তাহলে এটা কত হয়ে গেল, কিউ ডিভাইডেড বাই এপসাইলন। কোনো প্রমাণটার প্রয়োজন নেই, তোরা শুধুমাত্র লিখে রাখবি মোট একটা মধ্যতলের মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, এইরকম ভাবে লিখে রাখবি। কোন জায়গাতে লিখবি, এইখানে লিখ, বদ্ধতলের মধ্যে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স ফাই সমান ইন্টিগ্রেশন ওভার ই ডট এস সমান কিউ ডিভাইডেড বাই এপসাইলন। এই ফর্মটুকু শুধুমাত্র লিখে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রমাণটা পরে করে নেবে, ভিডিওটা দেখে পরে। এটা শুধুমাত্র স্টেটমেন্টটা লিখে রাখবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু গস ল ফাই ইজ ইকুয়াল টু ই ডট এস ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন। ইন্টিগ্রেশন দিয়েছি, তাহলে ই ডট ডিএস লিখি, যেহেতু ইন্টিগ্রেশন দিয়েছি। ইন্টিগ্রেশন না লিখলে ই ডট এসও লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গস ল এর স্টেটমেন্ট। কি লিখবো, ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন। বোঝা গেছে তো? এইটুকু জিনিস শুধুমাত্র লিখে রাখবে। এই যে প্রমাণটা আমি করলাম, এই প্রমাণটা এই ছবিটা এঁকে পরে করে নেবে ভিডিওটা দেখে। বুঝতে পেরেছে তো? ব্যাস, তাহলে এটা মুছবো। ঠিক আছে তো? এরপর যেটা বলছি সেটা হচ্ছে যে, তাহলে এখান থেকে আরেকটি জিনিস শুধুমাত্র মনে রাখবে, এই দুটোর পরে যে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা কোনটা হয়ে গেল, যে
কোন বদ্ধতলের মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন। এটা কোন সূত্র বলছি? গস ল। ঠিক আছে, এটি মনে রাখবে। নেক্সট যেটা মনে রাখবে, তাহলে এই বদ্ধতলের একটা বদ্ধতলের মধ্যে যে সলিড অ্যাঙ্গেলটা ফর্ম করছে, যে সলিড অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে একটা বদ্ধতলে, সেটা হচ্ছে 4 পাই। না মানে 4 পাই সলিড অ্যাঙ্গেলে, 4 পাই সলিড অ্যাঙ্গেলে ফ্লাক্স কত? ফ্লাক্স হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে ঐকিক নিয়মের মতো এক সলিড অ্যাঙ্গেলে ফ্লাক্স কত হবে? কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন। তাহলে এই অংশটাই ওমেগা সলিড অ্যাঙ্গেলে ফ্লাক্স কত হবে? কত হবে? ফাই সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টু ওমেগা। এবারে ওমেগার মানটা যদি আমি এটা বসাই, তাহলে কত হবে? ফাই সমান কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টু 2 পাই ইন্টু 1 মাইনাস কস আলফা। তাহলে এটা কত হয়ে গেল? কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন ইন্টু 1 মাইনাস কস আলফা। তাহলে এখান থেকে এই জিনিসটিও শুধুমাত্র মনে রাখবে যে ফাই সমান কত হয়ে গেল? যে কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন ইন্টু 1 মাইনাস কস আলফা। এটা হচ্ছে যে একটা ডিস্কের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, কোশ্চেন কিরকম ভাবে থাকে এইটা করার কিন্তু প্রয়োজন নেই। এটা আমি কেমন ভাবে এসেছে সেটা বোঝানোর জন্য করেছি। করে রাখবি, এটা তুই মনে রাখবি। হ্যাভ টু রিমেম্বার দিস রিলেশন। ঠিক আছে, তাহলে আমি এখনো পর্যন্ত যতটা অংশ আমি বলেছি তার তোমাদের 4টে অংশ মনে রাখতে হবে। তার মধ্যে এইটা মনে রাখা দরকার নেই, কারণ এটা এই যে ঘনকোণের কনসেপ্টটা, সলিড অ্যাঙ্গেলের কনসেপ্টটা, এটা আমি স্থির তড়িতে আলোচনা করছি। তো স্থির তড়িতে এই ঘনকোণের কনসেপ্টটা তো এখানে প্রয়োগ হয়ে গেছে। ঠিক আছে, তাই স্থির তড়িতের ক্ষেত্রে এটা না মনে রাখলেও চলবে। এইটা কিন্তু স্থির তড়িৎ ঘনকোণের কনসেপ্ট শুধুমাত্র যে স্থির তড়িতে অ্যাপ্লাই হয় সেটা নয়, রে অপটিক্সে অ্যাপ্লাই হতে পারে। রে অপটিক্স মানে বুঝতে পারছিস তো, যেটা আলোর জ্যামিতিক আলোক বিজ্ঞান, সেখানে প্রয়োগ হতে পারে। তারপরে তোর গ্র্যাভিটেশনে প্রয়োগ হতে পারে। গ্র্যাভিটেশনে অতটা ডিপ পর্যন্ত নাই গ্র্যাভিটেশন আমাদের সিলেবাসে। তো এই জায়গাটার আমার না, এটা না মনে রাখলেও চলবে। এটা যদি তুই মনে রাখতে পারিস, এটাই মূলত প্রয়োগ হবে তোমার। কিরকম ভাবে প্রয়োগ হবে এরপরে সেটা আমি বলছি, যে এটা কিরকম ভাবে প্রয়োগ হবে। দেখ কিরকম ভাবে প্রয়োগ হবে। এটা লিখবি, এটা লিখলে লিখ একটি ডিস্কের অক্ষস্থিত কোনো বিন্দুতে কোনো আধান থাকলে, অক্ষস্থিত কোনো বিন্দুতে আধান থাকলে তার মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, অক্ষস্থিত কোনো বিন্দুতে আধান থাকলে তার মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই যেটা করেছিস এটা করে নে। তাহলে এটা করে নিবি তো করে নে, বুঝতে সুবিধা হবে। এই ফর্মটাকে লিখে দাও। তড়িৎ ফ্লাক্স হচ্ছে এটা। হয়েছে? এরপর শোন, হয়েছে তো এখানে পর্যন্ত? হয়েছে। এরপর হচ্ছে এটা একটা ডিস্ক। হয়েছে? এরপরে লিখ একটা কোশ্চেন, লিখ আর ব্যাসার্ধের একটি ডিস্কের, আর ব্যাসার্ধের একটি প্লেটের, ডিস্ক মানে তো প্লেট নাকি, আর ব্যাসার্ধের একটি প্লেটের, ব্যাসার্ধ মানেই তো গোলীয় প্লেটেই বলছে, আর ব্যাসার্ধের একটি প্লেটের মধ্যবিন্দু থেকে অক্ষের উপর 2r দূরত্বে একটি কিউ আধান রাখা হলে, প্লেটটির মধ্যে
প্লেটটির মধ্যে নির্গত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো। প্লেটটির মধ্যে নির্গত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো। এটা আমি এই মাত্র বলেছি বলে হয়তো সহজ দেখি চেষ্টা করতে, তারপর আমি বলছি। খুব সাধারণ অঙ্ক। এটা একটা ডিস্ক, এই ডিস্কটার ব্যাসার্ধ কত বলেছি, আর এখান থেকে দূরত্বটা কত বলেছি, 2r। এখানে কি বলেছি, একটা কিউ আধান আছে। তাহলে এখান থেকে কিউ আধান থাকলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে এটার মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের রাশিমালা কত, কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন 1 মাইনাস কস আলফা। বল এখানে কস আলফার ভ্যালু কত হবে, কস আলফার ভ্যালু কত হবে? কস আলফা মানে ভূমি বাই ভূমি মানে কত, অতিভুজ মানে কত, রুট ওভার অফ 2r স্কয়ার, সরি 2r তার হোল স্কয়ার প্লাস r স্কয়ার। তার মানে কত, 2r ডিভাইডেড বাই রুট 5r। তার মানে কত হয়ে গেল, 2 ডিভাইডেড বাই রুট 5। তাহলে এটা কত হয়ে গেল, 5 ভ্যালুটা q ডিভাইডেড বাই 2 এপসাইলন 1 মাইনাস 2 বাই রুট 5। ব্যাস এটাই। এবার এটাকে যদি সিম্পলিফাই করিস তাহলে তো করতে পারিস। বুঝতে পারলি? আরে এটাই তো, এই ফর্মুলাটাই তো। cos আলফার ভ্যালুটা আমরা বসাইছি না, cos আলফার ভ্যালুটা কত বসালাম, q ডিভাইডেড বাই 2 এপসাইলন 1 মাইনাস সেই r ডিভাইডেড বাই রুট ওভার অফ r স্কয়ার প্লাস a স্কয়ার লিখলাম নাই, লিখলাম নাই। তো এখানে এটা কত, এটা তো অক্ষের দূরত্ব, তার মানে তো 2r, rটা তো ব্যাসার্ধ। তাহলে তো জেনারেল ফর্মুলা ডাইরেক্ট বসাই দিলেই তো হয়ে যাবে, এত ভাবার কি আছে? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস না পারিসনি? ঠিক আছে, যদি এটা না জানো, এত সহজ জিনিস কিন্তু এটা নয়, এটা যদি না জানো তাহলে কিন্তু এটা হবেই নেই কোনোভাবে, বের করা অনেক কঠিন। এই জেনারেল ফর্মটা মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস জেনারেল ফর্ম। ঠিক আছে, টু ফাইন্ড আউট দ্য ফ্লাক্স ফর দিস কাইন্ড অফ কেস। বুঝতে পেরেছো? তোকে এই ফর্মটা মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু করতে পারবি না। বই আছে সবাইকার কাছে? পেজ নাম্বার 63 বের কর, পেজ নাম্বার 63, পেজ নাম্বার 63 বের কর। এটা আমি বলেছিলাম যে এই অঙ্কটা হবে নাই, তোরা যতটা জানিস সেখান থেকে। পেজ নাম্বার 63 বের কর, পেজ নাম্বার 63 বের করেছিস? পেজ নাম্বার 63 10 অঙ্কটা, পেজ নাম্বার 63 10 অঙ্কটা, পেজ নাম্বার 63 বেরিয়েছে? পেজ নাম্বার 63 10, পেজ নাম্বার 63 বের কর, 10 বেরিয়েছে? দেখ অঙ্কটা, দেখ এখানে দুটো আধান বলা আছে, একটা আধান কিউ আর একটা আধান মাইনাস কিউ, একটা আধান কিউ আর একটা আধান মাইনাস কিউ। এইখান থেকে একটা লাইটস অফ ফোর্স এরকম করে বেরিয়ে এরকম করে ঢুকছে, এরকম ভাবে বলা, ছবিটা আঁকা আছে সম্ভবত, তাই তো? এরকমই তো আঁকা আছে। এই কোণটা হচ্ছে যে কোণে বেরোচ্ছে, এই কোণটা বলা আছে কত, θ1। আর এই কোণটা যেটা বলা আছে, এখানে কোণটা একটু অন্যরকম করে, এটা এরকম ভাবে ছবিটা নিচে অক্ষের সাথেই কোণটা বলেছে, এখানে অক্ষের সাথে কোণটা বলেছে। অক্ষের সাথে কোণটা বলতে মানে যদি এটা এরকম ভাবে ছবিটা হতো, এটা হচ্ছে মাইনাস কিউ, তো এইখানে ঢুকছে, এইখানে ঢুকছে, তো তো এই কোণটা বলেছে, এই কোণটা বলেছে, এই কোণটা বলেছে θ2। ঠিক আছে, এই কোণটা θ2 বলেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই কোণটা θ2 বলে থাকো। ঠিক আছে, তো এই কোণটা θ2 বলেছে। তারপরে বলেছে যে কিউ আর কিউ এর অনুপাত কত হবে, অর্থাৎ কিউ ক্যাপিটাল কিউ ইজ টু স্মল কিউ সমান কত। এই অঙ্কটা তোদের এই বইটাতে দেওয়ার কোনো লজিকই নেই, এটা অনেক ডিফিকাল্ট কোশ্চেন। মানে এরকম ভাবে এই কনসেপ্ট থেকে এটা করাই যাবে না। এটা দেখ কোথা থেকে করতে হবে, শোন আগে। মনে কর এটা একটা কিউ1 আধান, ধারণাটা শুন, এটা একটা কিউ2 আধান, এটা মনে কর প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তাহলে এইখান থেকে বলরেখাগুলো নির্গত হবে, এইখানে বলরেখাটা ঢুকবে, এইখান থেকে বলরেখা নির্গত হবে, এইখান থেকে বলরেখা ঢুকবে। এই যে কোণটা, এই কোণটাকে আমি আলফা কোণ ধরছি, আর এই কোণটাকে আমি ধরে নিচ্ছি মনে কর বিটা। ঠিক আছে, এরপরে দেখ এটার কনসেপ্টটা শুন কি বলছে। বলতে চাইছে যে এই কিউ1 থেকে যতগুলো বলরেখা নির্গত হবে,
ততগুলো বলরেখায় ঢুকবে কোনখানে? এরপরে Q1 থেকে যে বলরেখাগুলো নির্গত হবে, তুই যদি কল্পনা করিস, ইমাজিন কর যে মনে কর এটা এইখানে একটা Q1 আধান আছে, এখান থেকে যে বলরেখাগুলো নির্গত হবে সেই বলরেখাগুলো চারদিকে তো 3 ডাইমেনশন, তো তাহলে এইরকম ভাবে নির্গত হবে। তো তাহলে এটা একটা শঙ্কুর মতন লয়, শঙ্কুর মতন লয়। আবার এই বলরেখাগুলো সবগুলো জড়ো হয়ে কোথায় ঢুকবে? এইখানে। তাহলে এইখানেও এরকম ধরনের একটা শঙ্কু ফর্ম করছে নেই, এইখান থেকে বলরেখাগুলো নির্গত হয়ে পড়ে এইখানে ঢুকছে। কল্পনা করতে পারছিস, ইমাজিন করতে পারছিস একটা বেলুনের মতন এরকম 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 করে আবার বেলুনের মতন এরকম এরকম করে ঢুকছে। তাহলে এইখানে যতগুলো বলরেখা নির্গত হচ্ছে এখানে ততগুলো বলরেখায়, তাহলে এটার মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সটা সমান হবে এটার মধ্যে, এটার থেকে বেরোনো তড়িৎ ফ্লাক্স সমান হবে এটাতে ঢোকা তড়িৎ ফ্লাক্স। আউটওয়ার্ড তড়িৎ ফ্লাক্সটা এটা, আর এটা ইনওয়ার্ড তড়িৎ ফ্লাক্স, দুটো সমান হবে। সেই তড়িৎ ফ্লাক্সের মানটা কত হয়? Q ডিভাইডেড বাই 2 এপসাইলন 1 মাইনাস। তাহলে এইখান থেকে যে নির্গত তড়িৎ ফ্লাক্সটা সেটা কত হবে? Q1 ডিভাইডেড বাই 2 এপসাইলন ইনটু 1 মাইনাস cos আলফা। এটার জন্য বোঝা গেছে, এটার জন্য। আর এটার জন্য কত হবে? Q2 ডিভাইডেড বাই 2 এপসাইলন ইনটু 1 মাইনাস cos বিটা। এটা হচ্ছে রিলেশন। তাহলে সেখান থেকে Q1 ডিভাইডেড বাই Q2 সমান কত হয়ে গেল? 1 মাইনাস cos বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos আলফা। এটা হচ্ছে বের করতে হবে। তো এইটা যদি জানা না থাকে, এটা যদি অ্যাপ্লাই না করা যায়, তাহলে এটা করা অনেক ডিফিকাল্ট, করাই যাবে না। বুঝতে পেরেছ? এরপরে দেখ এই জায়গাটায় এই কোশ্চেনটার ক্ষেত্রে এটা কত কি হবে? তাহলে বল কি হবে? এইখান থেকে Q এর জন্য কত হবে? Q ডিভাইডেড বাই 2 এপসাইলন ইনটু 1 মাইনাস cos থিটা 1। আর এটার জন্য কত হবে? এটার জন্য এটা একটু বুঝি, এটার জন্য কত হবে? Q ডিভাইডেড বাই 2 এপসাইলন 1 মাইনাস cos থিটা 2 হবে। কত হবে? কত হবে? পাই মাইনাস গুড পাই মাইনাস থিটা 2। পাই মাইনাস থিটা 2 কেন হলো? কারণ এই কোণটা তো পাই মাইনাস থিটা 2। বুঝতে পেরেছিস তো? তাহলে এখানে কত হবে? এই কোণটা পাই মাইনাস থিটা 2। তাহলে এটা কত হয়ে যাবে? এটা আরো ঘুরিয়ে দিয়েছে, Q ডিভাইডেড বাই 2 এপসাইলন, এটা ক্যাপিটাল Q, ইনটু 1 মাইনাস cos থিটা 1 সমান হচ্ছে Q ডিভাইডেড বাই 2 এপসাইলন, কি হবে? 1 প্লাস cos থিটা 2। ঠিক আছে? তাহলে এখান থেকে Q ডিভাইডেড বাই Q সমান কত হবে? 1 প্লাস cos থিটা 2 ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা 1। এটা হচ্ছে রেজাল্ট। দেখ কোনটা অপশন আছে? এটা ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? এটা আছে, ঠিক আছে। তো এরপরে শুন, এইরকম ভাবে এটা বের করতে হবে। তার জন্য আমি এটা করতে তখন সেই মুহূর্তে বারণ করেছিলাম, চেক পয়েন্টের এই কোশ্চেনটা করতে আমি তখন বারণ করেছিলাম। এরপর শুন, দেখ এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ গস ল। অ্যাপ্লিকেশনস অফ গস ল। গস ল এর অ্যাপ্লিকেশন মানে গস ল এর সাহায্যে তড়িৎ ক্ষেত্রফল নির্ণয় করা যায় কিভাবে সেটা দেখবো। ঠিক আছে? গস ল এর সাহায্যে কিভাবে তড়িৎ ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটা করব। তো প্রথমে যে অ্যাপ্লিকেশনটা করব সেটা হচ্ছে স্ফিয়ারের। স্ফিয়ার মানে হচ্ছে গোলকের। তো স্ফিয়ারের কিরকম দেখ, আমরা ধরে নিচ্ছি কি, সাপোজ মনে করে একটা হলো স্ফিয়ার, একটা হলো স্ফিয়ার। হলো স্ফিয়ার মানে হচ্ছে ফাঁপা গোলক। হলো স্ফিয়ার একটা ফাঁপা গোলক, এটার ব্যাসার্ধ হচ্ছে আর আধান হচ্ছে কিউ। ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন 1 এ হচ্ছে কি, যে একটা হলো স্ফিয়ার তার বাইরের কোন বিন্দুতে, আউটসাইড, অর্থাৎ বাইরের কোন বিন্দুতে, আউটসাইড মানে কি x ইজ গ্রেটার দেন, আর x ইজ গ্রেটার দেন আর কোন বিন্দুতে
গোলকটার বাইরের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফল বলে নির্ণয় করব। এক্স ইজ গ্রেটার দেন আর মানে হচ্ছে এখান থেকে এক্স দূরত্বে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফল বলে নির্ণয় করব। ঠিক আছে, তো কি করব? ফার্স্ট গাউস ল প্রয়োগ করার নিয়ম হচ্ছে যে একটা তোকে সারফেস কনসিডার করতে হবে, একটা সারফেস ইমাজিন করতে হবে, গলীয় তল কনসিডার করতে হবে। গলীয় তল নয়, মানে বদ্ধ তল কনসিডার করতে হবে। বদ্ধ তলের মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, বদ্ধ তলের মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সটাই তো ওটার মধ্যে যে আধান আছে তার 1/ε করি। তাহলে তোকে প্রথমে ইউ হ্যাভ টু কনসিডার এ ক্লোজ সারফেস, বদ্ধ তল কনসিডার করতে হবে। এবং এই বদ্ধ তলটাকে যেটা বলা হয় কি, এই বদ্ধ তলটাকে বলা হয় গসিয়ান সারফেস। গসিয়ান সারফেস মানে কি? গাউসীয় তল। গাউসীয় তল মানে হচ্ছে যে তলটার উপর আমি গাউসের সূত্র প্রয়োগ করব। তাহলে পি বিন্দুটাকে কেন্দ্র করে মানে যে বিন্দুটায় আমি তড়িৎ ক্ষেত্রফল বলে নির্ণয় করতে চাইছি সেই বিন্দুটাকে কেন্দ্র করে, মানে সেই বিন্দুটাকে নিয়ে একটা গাউসীয় তল কনসিডার করি। এইখানে যে গাউসীয় তলটা আমি ধরবো সেই গাউসীয় তলটা গলীয়। কিরকম ধরনের গাউসীয় তল আমাকে ধরতে হবে? গলীয় কি ধরবো? গাউসীয় তল ধরার নিয়মটা হচ্ছে যে গাউসীয় তলের প্রতিটা বিন্দুতে, এই গাউসীয় তলের প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যটা প্রত্যেকটা বিন্দুতে গাউসীয় তলের তড়িৎ ইটা কি হতে হবে? ইটা হতে হবে ইউনিফর্ম। ইটা হবে কি? ইউনিফর্ম। তাছাড়া ক্লোজ তো হতেই হবে, বদ্ধ তো হতেই হবে, ক্লোজ হতে হবে, ইউনিফর্ম হতে হবে, মানে কি ইয়ের মানটা সব জায়গাতে সুষম হতে হবে, সমান হতে হবে। ঠিক আছে, তো এইরকম ধরনের একটা গাউসীয় তল ধরবো। জেনারেলি গসিয়ান সারফেসের জিওমেট্রিক্যাল শেপটা, জ্যামিতিক আকৃতিটা কিরকম হয়? যে জিওমেট্রিক্যাল শেপটা কিরকম হয়? জিওমেট্রিক্যাল শেপ মানে জ্যামিতিক আকৃতি। মেট্রিক্যাল শেপটা কিরকম হয়? শেপটা হয় বস্তুটা যে আকৃতির, মানে চার্জ বডিটার জিওমেট্রিক্যাল শেপ অনুযায়ী। চার্জ বডিটা জিওমেট্রিক্যাল শেপ যেমন হয়, গাউসীয় তলটা জিওমেট্রিক্যাল শেপও সেই রকমই হয়। এরকমই ধরতে হবে। তাহলে পি বিন্দুটাকে কেন্দ্র করে একটা গাউসীয় তল আমি ধরলাম, যে গাউসীয় তলের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফল বললাম। তার মানে আমি যেহেতু এটা একটা গোলক, তাহলে গাউসীয় তলটা ওখানে কিরকম হলো? গোলক। ঠিক আছে, এবার দেখ এই গাউসীয় তলটার উপরে যদি একটা ক্ষুদ্র অংশ ধরি, এই অংশটার মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? এটার মধ্যে দিয়ে যে তড়িৎ বলরেখাগুলো নির্গত হচ্ছে, সেই তড়িৎ বলরেখাগুলোর জন্য তড়িৎ ক্ষেত্রফল যদি ই হয়, আর এখানে যদি এটা ক্ষেত্রফল ডিএস হয়, ডিএস ভেক্টরের অভিমুখটা যদি এইদিকে হয়, তাহলে এখানে তড়িৎ ফ্লাক্সের মানটা কত হবে? ডিফাই সমান ই ডট ইডিএস এর মধ্যবর্তী কোণ কত হবে? ইডিএস cos 0 ডিগ্রি। তাহলে ডিফাই সমান কত হয়ে গেল? তাহলে পুরো ক্ষেত্রফলটা দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই যখন আমি বের করবো, তখন কি করব? এটা ইন্টিগ্রেশন করব। তাহলে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সটা কি হবে? এই গলীয় তলটার মধ্যে যে পরিমাণ আধান আছে তার 1/ε গুণ, এটাই তো গসের সূত্র। তাহলে এই যে কালো গলীয় তলটাই, এই তলটার মধ্যে কতটা আধান আছে? এই তলটার মধ্যে এই পুরো গোলকটাই আছে, এই পুরো গোলকটাই আছে। তাহলে এই পুরো গোলকটার আধানের পরিমাণ কত? তাহলে এখানে যে আধানটা আছে সেই আধানটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই, এটাই তো গসের সূত্র। এরপর দেখ ইটা যদি পুরো ক্ষেত্রফল জুড়ে কনস্ট্যান্ট হয়, তাহলে এইটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে পারি। আর ইন্টিগ্রেশন ওভার ডিএস মানে পুরো ক্ষেত্রফলটা। তাহলে গাউসীয় তলের পুরো ক্ষেত্রফলটা কি লিখতে পারি? 4 পাই, ব্যাসার্ধটা তো এক্স, তাহলে 4 পাই এক্স স্কোয়ার সমান কি হবে? কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এর মানটা কত হবে? কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন এক্স স্কোয়ার। তাহলে আউটসাইডের কোনো একটা পয়েন্টে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফলের রাশিমালাটা আমার কত হলো? এর মানটা হলো কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন এক্স স্কোয়ার। তোর মনে হতে পারে এটা যে আধানটা তো এখানে আছে, ধনাত্মক বা ঋণাত্মক, যেহেতু বলরেখাগুলো আমি বাইরের দিকে করেছি তাহলে ধনাত্মক, তাহলে আধানটা তো এখানে আছে, তাহলে এখান থেকে এই দূরত্বটা তো x - r,
এক্স মাইনাস আর। তাহলে তোর মনে হতে পারে যে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলটাকে আমি কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন এক্স মাইনাস আর তার হোল স্কয়ার লিখে দেবো, এটা মনে হতে পারে, তাই তো? কিন্তু এটা মনে হওয়া চলবে না। কি ধরবো আমি? যে সম্পূর্ণ গোলকটার আধানটা কোথায় আছে? কেন্দ্রে আছে। কেন্দ্রের থেকে এক্স দূরত্বে যদি তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা যেটা হয় সেটা হবে, এটা কিন্তু করা চলবে না। যদি আমি এটা করে দিই এরকম করে E ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন এক্স মাইনাস আর তার হোল স্কয়ার, তাহলে এটা ভুল। বুঝতে পারলে? তাহলে গস সূত্র অনুযায়ী তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা এক্স দূরত্বে কত হচ্ছে? কিউ ডিভাইডেড 4 পাই এপসাইলন এক্স। বোঝা গেছে তো? নেক্সট 2 নম্বর আমি এখানে করছি। 2 নম্বর হচ্ছে কোথায়? সারফেসে। সারফেসে মানে এক্স ইজ ইকুয়াল টু আর। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আর যদি হয় তাহলে কিরকম হবে? এক্স ইজ ইকুয়াল টু আর মানে কিরকম হবে? আমি এখানে আরেকবার ছবিটা আঁকছি। এটা ব্যাসার্ধ আর। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আর মানে কোন বিন্দুটা? এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে একটা গাউসীয় তল ধরবো, মানে কিরকম তল ধরবো? এরকম তল ধরবো। তাহলে এখানে 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 এটার মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স ওই একই রকম ভাবে ফাই ইন্টিগ্রেশন ওভার ডি ফাই মানে ইন্টিগ্রেশন ওভার ই ইন্টু ডিএস সমান কি হবে? এটার মধ্যে কতটা আধান আছে? কিউ ডিভাইডেড বাই। তাহলে এখানে ইন্টিগ্রেশন ওভার ডিএস এর মান কত হবে? এটার ব্যাসার্ধটাও তো এক্স ইজ ইকুয়াল টু আর, গাউসীয় তলটা তো আর ব্যাসার্ধের। তাহলে এখানে কত হবে? 4 পাই আর স্কয়ার সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই। তাহলে এর মানটা কত হবে? কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন। ঠিক আছে? এটা কোথায়? এটা হচ্ছে সারফেস। এরপরে 3 নম্বরে হচ্ছে যদি ভেতরে কোনো বিন্দুতে হয়। 3 নম্বর হচ্ছে এক্স ইজ লেস দেন আর। ভেতরের কোনো বিন্দু দেখ, ভেতরের কোনো বিন্দুতে কিরকম হবে? ভেতরের কোনো বিন্দুতে যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা তো গোলকটা, এটা ব্যাসার্ধ আর। ভেতরের কোনো বিন্দু মানে আমাকে কিরকম ধরতে হবে? এটা। তাহলে এই বিন্দুটাকে এক্স ব্যাসার্ধের বিন্দুটাকে কেন্দ্র করে একটা গাউসীয় তল ধরলাম। এখানে কি করব? ইন্টিগ্রেশন ওভার ইটাকে বাইরে বের করলাম, ইন্টিগ্রেশন ওভার ডিএস। এটার মধ্যে কতটা আধান আছে? কিউ আধান আছে কি? এটা তো গোলক, ফাঁপা গোলক। আধানটা কোথায় আছে? আধানটা ওই পৃষ্ঠে আছে। পৃষ্ঠে যদি আছে, ভেতরে কোনো আধান আছে কি? ভেতরে কোনো আধান আছে কি? তাহলে ভেতরে যদি আধান না থাকে তাহলে এটার মধ্যে কতটা আধান আছে? আধান এনক্লোজ বাই দ্য সারফেস কি হবে? এটার ভেতরে কতটা আধান থাকবে? ওই কালো অংশটার ভেতরে কতটা আধান থাকবে? তাহলে ক্ষেত্র পাবলের মান কত হবে? ক্ষেত্র পাবলের মান কত হবে? 0। তার কারণ কি? এখানে আধানটা কোথায় আছে? আধানটা ওই পৃষ্ঠে আছে। তাহলে কি জিনিস আমরা পেলাম? দেখ, পেলাম যেটা আমি পেলাম সেটা এরপরে লিখছি। আচ্ছা আগে ঠিক আছে, এই দিকটাতে আমি লিখে একটি ফাঁপা গোলকের বিভিন্ন অবস্থানে তড়িৎ ক্ষেত্র পাবল্য নির্ণয়। তাহলে এরপর যেটা আছে সেটা হচ্ছে কি? সলিড স্ফিয়ার। এরপরে হচ্ছে সলিড, হলো এরপরে সলিড স্ফিয়ার মানে নিরেট গোলক। ওই একই বিন্দু ফার্স্টে আমরা কনসিডার করছি এক্স ইজ গ্রেটার দেন আর। তার মানে কি? আউট সাইড, বাইরের কোনো বিন্দু। ঠিক আছে? এক্স ইজ গ্রেটার দেন আর মানে বাইরের কোনো বিন্দু। ভালো করে বোঝো, বাইরের কোনো বিন্দু। এক্স ইজ গ্রেটার দেন আর কি ঘটনা ঘটছে? এক্স ইজ গ্রেটার দেন আর এর ক্ষেত্রে বাইরের কোনো বিন্দুতেও ওই একই রকম ভাবে আমরা এরকম একটা গোলীয় তল কল্পনা করব। ঠিক আছে? গোলীয় তল, সেই গোলীয় তলের মধ্যে নির্গত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করব। সেই তড়িৎ ফ্লাক্সের মানটা ওই একই রকম ভাবে ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএস হবে। ইজিক্যাল টু এটার মধ্যে কতটা আছে? পুরো গোলকটাই আছে, অর্থাৎ সম্পূর্ণ আধানটাই আছে। এই গোলীয় তলটার মধ্যে কি আছে? পুরো গোলকটাই আছে, মানে তাই সম্পূর্ণ আধানটাই আছে। তাহলে এই গোলকটার মধ্যে যে আধানটা আছে তার মান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন। গুড। তাহলে এখানে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ এখানেও কত? 0 ডিগ্রি। তাহলে কি হবে? ই ডট ডিএস মানে হচ্ছে ই ডিএস কস
0 ডিগ্রি সমান কত কিউ ডিভাইডেড বাই এপসাইলন cos 0 এর মান কত 1 তাহলে এখানে ইটা বাইরে বের করে দিচ্ছি ইটা যেহেতু প্রত্যেকটা জায়গায় সেম হবে কারণ সমদূরত্বে গোলকটা থেকে সমদূরত্বে বিন্দু আছে এই কালো যে গাউসীয় তলটা x ব্যাসার্ধের সেটা সমদূরত্বে ই বাইরে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার dx সমান q ডিভাইডেড বাই এপসাইলন ইন্টিগ্রেশন ওভার dx এর মান একই রকম ভাবে এখানে কত হবে e ইনটু 4 পাই x স্কয়ার সমান হচ্ছে q ডিভাইডেড বাই এপসাইলন তাহলে এখানে e এর মান কত হয়ে যাবে q ডিভাইডেড বাই আগেরটা এটার মধ্যে কোনো পার্থক্য হলো আগেরটা এটার মধ্যে কোনো পার্থক্য হয়েছে হওয়ারও কথা নয় দু নাম্বার যেটা করছি আমি দু নাম্বার হচ্ছে x r দু নাম্বার দিয়ে যেটা করছি x r তার মানে কোথায় তার মানে পৃষ্ঠদেশে সারফেসে তাহলে x r এর ক্ষেত্রে কি রকম হবে ওই একই রকম হবে phi ইন্টিগ্রেশন ওভার e ডট ds হবে সমান q ডিভাইডেড বাই এপসাইলন হবে এখানেও e বাইরে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার ds সমান q বাই এপসাইলন হবে এখানেও কি হবে এখানেও e ইনটু 4 পাই r স্কয়ার সমান q বাই এপসাইলন হবে e এর মানটা কত হবে q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r স্কয়ার আগেরটার এটার মধ্যে এখানেও কোনো পার্থক্য থাকবে নাই থাকবে কোথায় পার্থক্য ভেতরের কোন বিন্দুতে দেখ ভেতরের কোন বিন্দুতে কি ঘটনা ঘটবে এখন আমি নিরেট গোলক ধরেছি নিরেট গোলক মানে প্লাস্টিকের বল রাবার ডিউস বল দেখেছিস তো তো প্লাস্টিকের বল বা রাবার ডিউসের বল ভেতরের তোটা ফাঁকা লয় ভরাট আছে ভর্তি আছে তাহলে ভর্তি আছে মানে কি এখানে সব জায়গাটাই পুরো জায়গাটার মধ্যে রাবার ডিউস বল রাবারের যে বলটা বা ডিউস বলে যদি বলিস ভেতরের অংশটা যদি ভর্তি থাকে তাহলে ভেতরের পুরো অংশটার মধ্যে এরকম ভাবে আধান পুরো অংশটার মধ্যে এরকম ভাবে আধান আছে তাহলে এরপর যখন আমি এখানে ভেতরের কোন বিন্দুতে আমি বের করব ভেতরের কোন বিন্দুতে মানে x ব্যাসার্ধের ভেতরের কোন বিন্দুতে তাহলে আমাকে এরকম ভাবে গাউসীয় তলটা ধরতে হবে এরকম ভাবে যে গাউসীয় তলটা ধরতে হবে এই অংশটার মধ্যে কি আধানকে এখন আমি শূন্য ধরতে পারবো যেটা আমি গোলকের ক্ষেত্রে নিরেট গোলকের ক্ষেত্রে সরি ফাঁপা গোলকের ক্ষেত্রে যেটা আমি শূন্য ধরছিলাম এখানে কি শূন্য ধরা যাবে তাহলে এই অংশটার মধ্যে কতটা আধান আছে সেই আধানটাকে আমি ধরে নিলাম মনে কর q ড্যাশ পরিমাণ আধান আছে তাহলে q ড্যাশ পরিমাণ যদি আধান থাকে তাহলে এই 3 নাম্বার কেসটাতে কি হবে q ড্যাশ পরিমাণ যদি আধান থাকে তাহলে এটার মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কি হবে e ডট ds সমান কি হবে q ড্যাশ ডিভাইডেড বাই এপসাইলন ঠিক আছে তাহলে q ড্যাশ ডিভাইডেড বাই এপসাইলন যদি হয় এখানে e আর ds এর মধ্যবর্তী কোণ এখানেও 0 ডিগ্রি হবে বলরেখাগুলো এরকম ভাবে এখান থেকেও বলরেখাগুলো কিন্তু এরকম করে বের হবে ঠিক আছে তাহলে এখানেও ds আর e এর মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি হবে এটাকে কিন্তু আমি বাইরে এখানেও আমি বাইরে বের করতে পারবো ইন্টিগ্রেশন ওভার ds এর মান এটাও কিন্তু x ব্যাসার্ধের গোলকেই হবে এই x ব্যাসার্ধের গোলকেই হবে অর্থাৎ কত হবে 4 পাই x স্কয়ারই হবে শুধু q ড্যাশ এর মানটা কিন্তু এখানে ডিফারেন্ট হবে তাই প্রশ্ন হচ্ছে আমার যে হাউ ক্যান ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ q ড্যাশ এর ভ্যালুটা আমি কি করে বের করব দেখ কি করে বের করব এই গোলকটা সম্পূর্ণ গোলকটার মধ্যে তো আধানটা বেষ্টিত আছে তাহলে সম্পূর্ণ গোলকটার মধ্যে আধান যখন আছে তাহলে এখানে আধানের ঘনত্বটা কি ঘনত্ব হবে তলমাত্রিক ঘনত্ব হবে কি হবে আয়তন ঘনত্ব হবে তাহলে প্রতি একক আয়তনে কতটা পরিমাণ আধান আছে বলতো কিউ পরিমাণ আধান কতটা ব্যাসার্ধের গোলকে আছে আর ব্যাসার্ধের তাহলে একক আয়তনে কতটা আধান আছে কিউ ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব তাহলে x ব্যাসার্ধের গোলকটাতে কতটা আধান আছে এটা কি করব কিউ ড্যাশ সমান ওই ঘনত্বটা ইনটু 4/3 পাই x কিউব তাই না প্রতি একক আয়তনে আধানটা বের করলো তারপরে এই x ব্যাসার্ধের আয়তনটা দিয়ে কি করে দিলাম গুণ করে দিলাম তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে q ড্যাশ সমান হচ্ছে q ইনটু x কিউব ডিভাইডেড বাই r কিউব তাহলে q ড্যাশ এর মানটা কত হবে q ইনটু x কিউব ডিভাইডেড বাই r কিউব হয়ে যাবে তাহলে এখানে e এর মানটা যদি বের করি দেখ কি হচ্ছে এই x স্কয়ার আর কিউবটা কেটে যাচ্ছে তাহলে q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর এপসাইলনটা আছে লাই এপসাইলনটা লেখা হয়নি এখানে এপসাইলন ইনটু r কিউব ইনটু x so this is the general formula of the electric field at a distance 6 when x is less than কোথায় x is less than r মানে কোন বিন্দুতে ইনসাইড অর্থাৎ ভেতরের বিন্দুতে ফাঁপা গোলকের ভেতরে কি হচ্ছিল আর নিরেট গোলকের ভেতরে কি হচ্ছে দেখি পুরোটা কনস্ট্যান্ট
এক্স এর সাথে প্রপোর্শনাল। কত দূর পর্যন্ত বলতো? আর পর্যন্ত। দেখ এক্স ইজ ইকুয়াল টু আর বসা, দেখ এই ফর্মুলাটা পেয়ে যাবে। এক্স ইজ ইকুয়াল টু আর বসা, আর কিউব আর কেটে যাবে, তাহলে কত হচ্ছে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার। হচ্ছে না? তাহলে এটা হচ্ছে ভেতরের বিন্দুতে, এটা হচ্ছে পৃষ্ঠদেশের বিন্দুতে, আর এটা হচ্ছে বাইরের বিন্দুতে নিরেট গোলকের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে নিরেট গোলকের ক্ষেত্রে এটা লিখবে। এটা আমি আর লিখাচ্ছি না, যেহেতু আগেরটা আমি লিখে দিয়েছি পরপর করে, সেটাও কিন্তু একই রকম ভাবে লিখবে। এই রেজাল্টগুলো আমার প্রয়োজন, বুঝতে পারলি? আমি লিখে দিচ্ছি যতটুকু লেখানোর, কিন্তু আর ডিটেল আমি লেখাচ্ছি না। লেখ। আচ্ছা শোন, দেখ ঘটনাটা যেটা হচ্ছে, তাহলে এই পুরো জিনিসটা গোলক যেটা হয়েছে, স্ফিয়ার যেটা হয়েছে, এই পুরো জিনিসটার আমি জিস্ট করছি। এই যে জিনিসটা আমি করছি এটাও কিন্তু করবি। ঠিক আছে, প্রথমে এইদিকে আমি হলো লিখছি, এক্স ইজ গ্রেটার দেন আর, আর এখানে আমি সলিড লিখছি। ঠিক আছে, হলো এক্স ইজ গ্রেটার দেন আর এর ক্ষেত্রে ই এর মানটা কত হচ্ছে? কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন এক্স স্কয়ার। এখানে কত হচ্ছে? কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন এক্স স্কয়ার, তাই তো? অর্থাৎ এখানে ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই এক্স স্কয়ার, এখানেও ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই এক্স স্কয়ার। x is equal to আর কি হচ্ছে? e is equal to q divided by 4 pi epsilon, যেটা হচ্ছে কনস্ট্যান্ট। এখানে e কত হচ্ছে? q divided by 4 pi epsilon, যেটাও কিন্তু কনস্ট্যান্ট। x is less than আর কত হচ্ছে? e এর মান 0। x is less than এখানে e এর মান কত হচ্ছে? q divided by 4 pi epsilon r cube into x, এটা হচ্ছে মান। ঠিক আছে, এরপর হচ্ছে গ্রাফ। গ্রাফ প্রথমে হলো। আচ্ছা দেখ এখানে এই হলো, আর যদি মনে কর এটা যদি ফাঁপা গোলক আর যদি পরিবাহী গোলক হয়, মানে কন্ডাক্টিং স্ফিয়ার হয় নিরেট, এটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। কেন? ভালো করে শুন। আমি যে এই এক্সাম্পলটা বলছিলাম, এটা একটা প্লাস্টিকের বল বলছিলাম, কিন্তু যদি লোহার বল হয়, ডাম্বেল দেখেছেন? ডাম্বেল বারবেল বা শর্টফুটের সেই যেটা, তাই তো? ওই বলটা কি সলিড? তো তাহলে ওইটা সলিড, ওইটা কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং? পরিবাহী না অপরিবাহী? জেনারেলি লোহারই হয় পরিবাহী। তাহলে পরিবাহী যদি হয়, পরিবাহীর আধান কোথায় থাকে? পরিবাহীর আধান কোথায় থাকে? পরিবাহীর উপরিপৃষ্ঠে। তাহলে হলো আর কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, কন্ডাক্টিং সলিড, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? যদি ফাঁপা গোলক হয় আর যদি মনে কর একটা নিরেট যদি পরিবাহী হয়, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো নাই। বুঝতে পারলি কি বললাম আমি? সেটা বুঝতে পেরেছিস তো, যে কন্ডাক্টিং স্ফিয়ার একটা পরিবাহী গোলক আর ফাঁপা গোলকের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এটা একটা হলো স্ফিয়ার হোক আর কন্ডাক্টিং স্ফিয়ার হোক। কিন্তু নন কন্ডাক্টিং যদি হয়, এই যে সলিড স্ফিয়ারটা লিখেছি, এটা কি বলতো? এটা হচ্ছে নন কন্ডাক্টিং। নন কন্ডাক্টিং মানে কি? প্লাস্টিক, ফাইবার, অন্য কিছু যেটার পরিবাহী নয়, কুপরিবাহী। তাহলে সেখানে আধানটা সব জায়গাতে কি থাকবে? বিস্তার করে থাকবে। এবারে গ্রাফ যদি ড্র করতে হয়, গ্রাফটা কিরকম হবে? ই আর এক্স এর গ্রাফ। প্রথমে আমি হলোর জন্য বলছি, প্রথমে হলো কিরকম হবে বল? ই আর এক্স এর গ্রাফটা কিরকম হবে? x is equal to 0 তে e is equal to কত? কোথায় হলোটা? এখানে x is equal to 0 তে e is equal to কত? x is equal to r পর্যন্ত, x is equal to r পর্যন্ত e এর মানটা কি আছে? e এর মানটা 0 আছে। অর্থাৎ e এর মানটা স্টার্ট হচ্ছে কোথা থেকে? q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r স্কয়ার, তাই তো? এবারে x is greater than r এ কি হচ্ছে? e এর মানটা e is proportional to কি হচ্ছে? 1 বাই এর মানটা x এর সাথে সাথে, বুঝতে পেরেছিস? এই দিকটাতে কিন্তু এই জায়গাটা e কি আছে? 0। কোথায়? x less than r। x less than r মানে এটা কোথায়? এটা কোথায়? সরি, এটা কোথায়? ইন
সাইড, এটা কোথায় সারফেস পৃষ্ঠদেশ, এটা কোথায় আউট সাইড। বোঝা গেছে তো? বল এবারে হলোটা তো এটা হলো, সলিডটা কি হবে? সলিডের ক্ষেত্রে কি হবে? এখানে ড্র করছে সলিডের ক্ষেত্রে। সলিডের ক্ষেত্রে এদিকে ই, এদিকে এক্স, কি হবে? x ইকুয়াল টু 0 তে e ইকুয়াল টু কত হবে? এটা তো সমীকরণ। তার মানে এখানে e ইজ প্রপোর্শনাল টু কি হচ্ছে x। তাহলে x ইকুয়াল টু 0 তে e ইকুয়াল টু, তাহলে স্টার্টিং ফ্রম 0 মানে এরকম। এরপরে কি হবে? এরকম করে বাড়বে, কত দূর পর্যন্ত বাড়বে? x ইকুয়াল টু r। তার মানে কোন বিন্দু? পৃষ্ঠদেশে। কত মান? q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। তারপর কি হবে? ওই একই রকম হবে, একই রকম ভাবে কমবে। আলাদা হবে কি কিছু? আলাদা হবে কি? তাহলে এটা কি x ইজ লেস দেন, এটা কি x ইজ গ্রেটার দেন? এটা হচ্ছে ইনসাইড, এটা সারফেস, আর এটা, তাহলে এটা হলো, এটা কিসের জন্য? এটা হচ্ছে সলিড। সলিড কি? নন কন্ডাক্টিভ, অপরিবাহী। বোঝা গেছে তো? ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা আমি যতটা করলাম, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস রিলেশন। মানে এই জিনিসটা পুরোটাই, এই বোর্ডটাই যতটা করেছি, এটা তোকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, যা কিছু করতে হবে। কিভাবে প্রমাণটা করেছি এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, কিভাবে এই রিলেশনস গুলাকে তোকে মুখস্থ রাখতে হবে, এটা জিস্ট করছে। বুঝতে পেরেছো? ঠিক আছে। তাহলে এটা কিন্তু সলিড স্ফিয়ার হলো স্ফিয়ারের জন্য হয়ে গেল। ক্লিয়ার তো? নেক্সট হচ্ছে, যদি মনে কর একটা সিলিন্ড্রিক্যাল হয়, হয়ে গেছে? বোঝা গেছে তো? এটা বলে নে, বোঝা গেছে? এটা করা হয়ে গেছে কি? খাতায় করেছিস? এরপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে নেক্সট অ্যাপ্লিকেশনস হচ্ছে, তো যদি মনে কর চোয়াকৃতি পরিবাহী হয়, সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর, সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল হলো তো, এরপর হচ্ছে সিলিন্ড্রিক্যাল। তো সিলিন্ড্রিক্যাল কি রকম? এরকম একটা সিলিন্ড্রিক্যাল মানে চোয়াকৃতি পরিবাহী, এটা অক্ষ, এটার থেকে বাইরের কোন বিন্দুতে, পি বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রবল নির্ণয় করতে চাচ্ছি বাই ইউজিং গস ল। তো এটার মধ্যে যে আধানটা আছে, সেই আধানটা পরিবাহী, মানে পরিবাহী বাইরের পৃষ্ঠে অবস্থান করে আছে। তাহলে এখানে বল, এখানে প্রতি একক দৈর্ঘ্যে, এখানে সিলিন্ডার, তো সিলিন্ডার মানে তুই এই পেনটাকে ভাব, তো এই পেনটাই আমি প্রতি একক আয়তনে আধান বের করব, না প্রতি একক ক্ষেত্রফলে আধান বের করব, না প্রতি একক দৈর্ঘ্যে আধান বের করব? দৈর্ঘ্যে। কারণ কি? দৈর্ঘ্যটা এখানে প্রমিনেন্ট, কতটা লম্বা, তাই তো? তাহলে প্রতি একক দৈর্ঘ্যে আধান আমি এখানে ল্যামডা ধরে নিচ্ছি। এটা হচ্ছে চার্জ পার ইউনিট, কি চার্জ পার ইউনিট, প্রতি একক দৈর্ঘ্যে আধান, চার্জ পার ইউনিট। তাহলে আমি এই সিলিন্ডারটার বাইরের কোন বিন্দুতে এক্স দূরত্বের পি বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাচ্ছি বাই ইউজিং গস ল। গস ল নির্ণয় করার ফার্স্ট কন্ডিশন হচ্ছে উই হ্যাভ টু কনসিডার এ গসিয়ান সারফেস। এই পি বিন্দুটাকে কেন্দ্র করে আমাকে একটা গাউসীয় তল ধরতে হবে। তাহলে এখানে যে গাউসীয় তলটা ধরবো, আমি তো বললাম প্রথমেই যে গাউসীয় তলে জ্যামিতিক আকৃতিটা, বস্তুটার যেমন আকৃতি, গাউসীয় তলে জ্যামিতিক আকৃতিটা আমি প্রথমে সেই রকমই ধরার চেষ্টা করব। আর আমার যে প্রয়োগগুলো আছে, সেই প্রয়োগগুলোর ক্ষেত্রে গাউসীয় তলের আকৃতি বস্তুটা জ্যামিতিক আকৃতির মতোই ধরলেই আমার সমস্ত কিছু কন্ডিশনগুলো ফুলফিল করে যাবে। তাহলে আমি কি করব? এই এক্স ব্যাসার্ধের একটা গাউসীয় তল কল্পনা করলাম। কি গাউসীয় তল? সিলিন্ড্রিক্যাল। এবং এটা দৈর্ঘ্য কত ধরলাম? এটা দৈর্ঘ্য হচ্ছে এল, ব্যাসার্ধ হচ্ছে এক্স। দেখ ভালো করে, এখানে যে বলরেখাগুলো নির্গত হবে, এগুলো হচ্ছে বলরেখা। এরকম করে বলরেখাগুলো নির্গত হবে, 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 হবে তো? তাহলে এই গাউসীয় তলটার, মানে এই যে সিলিন্ড্রিক্যাল গাউসীয় তলটার, এটা কটা সারফেস বলতো? একটা পৃষ্ঠ, দুটো পৃষ্ঠ,
আর একটা হচ্ছে বক্ষপৃষ্ঠ। তাহলে এই বক্ষপৃষ্ঠটার উপরে একটা ক্ষুদ্র অংশ আমি ডিএস ধরলাম, এটা DS1 ধরলাম। এই জায়গাটার উপরে একটা ক্ষুদ্র অংশ ধরলাম, এটা DS2 ধরলাম। এই জায়গাটার উপর একটা ক্ষুদ্র অংশ, এটাকে আমি DS3 ধরলাম। এবারে বল DS2 এর অভিমুখ কোন দিকে? ওই তলের সাথে লম্বা দিকে, যেদিকে ড্র করেছে সেদিকে। DS3 এর অভিমুখ কোন দিকে? কোন দিকে? এই তলের সাথে লম্বা দিকে, যেদিকে ড্র করেছে সেদিকে। আর এই DS1 এর অভিমুখ কোন দিকে? এই তলের সাথে। তাহলে এবারে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স যখন আমি বের করব, তখন অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সটা কত হবে? প্রথমত φ1 কত হবে? ইন্টিগ্রেশন ওভার E ডট DS1, টোটাল ফাইটা বলছি বল, এটা হলো প্লাস ইন্টিগ্রেশন ওভার E ডট DS2 প্লাস ইন্টিগ্রেশন ওভার E ডট DS3। ঠিক আছে, ইজিক্যাল টু এটার মধ্যে যতটা আধান আছে তার কি কত গুণ? 1/। এবারে বলো DS2 আর DS3 কত হবে? DS2 আর DS3 কত হবে? হবে তো 0। DS2 আর DS3 0 হবে তো? কোনো ডাউট নাই তো? কেন 0 হবে? কারণ এই কোণটা কত? cos 90 কত হয়? এই কোণটা কোনো বলরেখাই তো ছেদ করবে না, এই তল দুটোকে এরকম সমান্তরাল ভাবে পেরিয়ে যাবে। তাহলে এই DS2 আর এই DS3 এই দুটোই হবে যাবে। এই DS1 এর মধ্যবর্তী কোণটা কত হবে? DS1 আর এর মধ্যবর্তী কোণ কত হবে? দুটোই তো সমান্তরাল একই দিকে, তাহলে কত হবে? φ সমান ইন্টিগ্রেশন ওভার E DS1 cos 0 ডিগ্রি। এবারে কিউটা কত হবে বলতো? প্রতি একক দৈর্ঘ্যে আধান আমি ল্যামডা ধরেছি, তাহলে এই L দৈর্ঘ্যের এইটুকু অংশটার মধ্যে কতটা আধান আছে? এইটুকু অংশটার মধ্যে L ইনটু ল্যামডা ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে cos 0 এর মান কত? 1। এটা তো বাইরে বের করে নিলাম, ইন্টিগ্রেশন ওভার DS1 সমান L ইনটু ল্যামডা ইনটু এপসাইলন। তাহলে ইন্টিগ্রেশন ওভার DS1 এর ভ্যালু কত হবে? ইন্টিগ্রেশন ওভার DS1 মানে হচ্ছে এই পুরো বক্ষতলটার ক্ষেত্রফল। DS1 কোথায় নিচে? বক্ষতলটার উপরে। তাহলে এই বক্ষতলটার ক্ষেত্রফল কত হবে বল? একটা সিলিন্ডারের বক্ষতলের ক্ষেত্রফলের রাশিমালা কি? 2πRL। πr² হচ্ছে আয়তন বাবা জীবন, 2π। তাহলে এখানে কি হবে? 2πxL সমান কি হবে? ল্যামডা ইনটু L ডিভাইডেড বাই এপসাইলন। L আর L কেটে গেল, এর মানটা কত হবে? ল্যামডা ডিভাইডেড বাই 2π এপসাইলন x। বোঝা গেছে? তার মানে এর যে সমীকরণটা আমি পেলাম, এর মানটা কত দাঁড়ালো? E is equal to ল্যামডা ডিভাইডেড বাই 2π এপসাইলন x, মানে E is inversely proportional to x। তাহলে what is the graphical nature of E with respect to x? E আর x এর গ্রাফ কি রকম হবে? x is equal to 0 তে E is equal to infinity and x is equal to infinity তে E is equal to, so the nature of the graph should be like সমকোণাবৃত্ত, তাই তো? এটা তো এই দিকের x, যদি এই দিকের x নিতাম তাহলে আমার গ্রাফটা কি রকম হতো? এই দিকের x নিলে এই দিকেও আঁকতে হতো, তাই তো? এইটা হচ্ছে ধনাত্মক দিকের x, ঠিক সিমিলার ঋণাত্মক দিকেরও তো x হতে পারতো। এইদিকে যদি আমি বের করতাম, বুঝতে পেরেছিস তো? এটা তো সিলিন্ডারটা, এই সিলিন্ডারটার এই দিকের বিন্দুতে x এরকম ভাবে তড়িৎ ক্ষেত্র প্রবল কমছে, আবার এই দিকের বিন্দুতে বাড়ছে, কিরকম কমছে, মানে একই রকম হবে, কিন্তু x ইজ নেগেটিভের দিকে আর এইটা হচ্ছে x ইজ, বুঝতে পেরেছিস তো? তাহলে গ্রাফ হচ্ছে, বোঝা গেছে? গ্রাফ মাথায় ঢুকেছে তো? ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে কি সিলিন্ডারের জন্য গ্রাফিক্যাল চেঞ্জ, আর এটা হচ্ছে রাশিমালা, বুঝতে পেরেছিস তো? তাহলে আমি পুরো ইন ডিটেল কিন্তু লিখাবো না, বোঝা গেছে? চল লিখো। এরপরে যেটা আমি বলছি যে যদি মনে কর এটা নন কন্ডাক্টিং হয়, নন কন্ডাক্টিং মানে একটা প্লাস্টিকের বা একটা রাবারের মনে কর পাইপ, ঠিক আছে? এই পাইপটা কিন্তু সলিড, যেটা আমি কন্ডাক্টিং বলছিলাম আগের ক্ষেত্রে, এটা হচ্ছে নন কন্ডাক্টিং। এটা কি? নন কন্ডাক্টিং। নন কন্ডাক্টিং মানে কি? অপরিবাহী। তাহলে এটার মধ্যে আধানটা কোথায় আছে? সব জায়গাতেই আছে। তাহলে আধানটা সব, এই যে প্লাস লিখছি তার কোনো মানে নেই কিন্তু,
প্লাস মাইনাস দুইই হতে পারে। এরপরে আমি যেটা করতে চাইছি, এটার বাইরের কোন বিন্দুতে ক্ষেত্রফলের রাশিমালাটা একই হবে, ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন x এই হবে। কিন্তু যদি আমি কোথায় নির্ণয় করতে চাই, ভেতরের কোন বিন্দুতে, এটা তো আউটসাইড, এটা কোথায় আউটসাইড। কিন্তু যদি আমি ইনসাইডে করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ইনসাইডে করতে গেলে কি করতে হবে, আমাকে গাউসীয় তল ধরতে হবে। এই গাউসীয় তলের মধ্যে কতটা আধান আছে সেটা আমাকে বের করতে হবে, কই যেটা নিরেট গোলকের মতো করছিলাম সেই রকম। তাহলে এখানে কতটা আধান আছে এটাকে আমি কিউ ড্যাশ ধরে নিচ্ছি, প্রতি একক আয়তনে যে আধানটা আছে সেটাকে আমি রো ধরে নিচ্ছি, এটা দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এটার মধ্যে কতটা আধান আছে যেটা তোমরা বলছিলে, প্রতি একক আয়তনের আধান ইনটু এটার আয়তন। তাহলে এটার আয়তন কত হবে, পাই এক্স স্কয়ার পাই আর স্কয়ার এল হয়। তাহলে কি হবে, পাই এক্স স্কয়ার এল। তাহলে এটার মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স ই ইনটু কত হবে, 2 পাই এক্স এল। ওই একই রকম এটার মধ্যে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে, 2 পাই এক্স এল। এরকম ভাবে বলরেখাগুলো নির্গত হবে। তাহলে এরকম ভাবে বলরেখাগুলো যদি নির্গত হয়, এরকম ভাবে বলরেখাগুলো নির্গত হয়, তাহলে এই শুধুমাত্র এর বক্ষপৃষ্ঠটার জন্য অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে, সেটা কত হবে, 2 পাই এক্স এল সমান কি হবে, কিউ ড্যাশ ডিভাইডেড বাই এপসাইলন। তুই মানগুলো বসা, এর মানটা ইনটু 2 পাই এক্স এল, কিউ এর মানটা কত, রো ইনটু পাই এক্স স্কয়ার এল ডিভাইডেড বাই কি এপসাইলন। এল আর এল কেটে গেল, পাই আর পাই কেটে গেল, এক্স স্কয়ার আর এক্স কেটে গেল। তাহলে এর মানটা কত দাঁড়ালো, রো ডিভাইডেড বাই 2 এপসাইলন ইনটু এক্স। ঠিক আছে, এটা কোথায়, এটা হচ্ছে নন কন্ডাক্টিং ইনসাইড, নন কন্ডাক্টিং ইনসাইড। তাহলে লিখে নে, লিখ লিখ চোয়াকৃতি অংশটি যদি একটি অপরিবাহী হয়, অপরিবাহী এবং নিরেট হয়, তাহলে তড়িৎ ক্ষেত্রফলের রাশিমালা হচ্ছে এটা। তাহলে এটা যদি গ্রাফ ড্র করিস, তাহলে গ্রাফটা কিরকম হবে, E ইজিক্যাল টু x ইজিক্যাল টু 0 তে E ইজিক্যাল টু কি হচ্ছে, x ইজিক্যাল টু 0 তে E ইজিক্যাল টু 0। তাহলে গ্রাফটা এরকম হবে, কোথায় এখানে হচ্ছে সর্বোচ্চ, তারপরে কি হবে, তারপরে এরকম হবে E ইজ প্রপোর্শনাল টু 1/x আর E ইজ প্রপোর্শনাল টু x, এরকম হবে। ঠিক আছে, এটা কি, এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে নিরেট, মানে কি লিখবো, নিরেট মানে হচ্ছে সলিড, সলিড নন কন্ডাক্টিং cylindrical charge body, ঠিক আছে। এটার ক্ষেত্রে 1/x তো ইজ প্রপোর্শনাল টু 1/x হচ্ছে না, বাইরের কোন বিন্দুতে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন x লিখেছি তো, ঠিক আছে, এটা হবে। তাহলে এটা হয়ে গেছে তো, হয়ে গেছে। তাহলে মুছে দিচ্ছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে প্লেট। কন্ডাক্টিং প্লেট। এরপর হচ্ছে যে একটা প্লেট, চার্জ প্লেট, দেখ চার্জ ইনফাইনাইট প্লেট, ইনফাইনাইট ডাইমেনশনাল প্লেট। তার মানে হচ্ছে এটা কিন্তু একটু অন্যরকম হবে, ছবিটা একটু বুঝবি। এরকম ধরনের একটাও কালি নেই রে, এরকম ধরনের একটা প্লেট, ঠিক আছে। এই প্লেটটা একটা আধানে আহিত, এই প্লেটটার বাইরের কোন বিন্দুতে এরকম কোন বিন্দুতে we want to find out the electric field, ঠিক আছে।
তো এই যে গল্পটা আমি এখানে করব, এই গল্পটা কিন্তু এই জায়গাটা থেকে বুঝতে অসুবিধা হবে। এটা পুরোপুরি ত্রিমাত্রিক। তো একটা বোর্ড দে, বোর্ডটা দে। এটা মনে করো একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট, ঠিক আছে? এটা একটা পরিবাহী প্লেট। এই প্লেটটা হচ্ছে আহিত। এই প্লেটটার বাইরের কোন বিন্দু, এই বাইরের কোন বিন্দু এখানে আমি তড়িৎ ক্ষেত্র পাবো বলে নির্ণয় করতে চাইছি বাই ইউজিং গস ল। এবারে কি করব? গস ল নির্ণয় করার জন্য আমার একই কন্ডিশন। কি করব? আমি এই বিন্দুটাকে ইনক্লুড করে, এই বিন্দুটাকে নিয়ে একটা গাউসীয় তল কল্পনা করব। যেখানে যে গাউসীয় তলটা কল্পনা করব সেটা সিলিন্ড্রিক্যাল। কিরকম ভাবে ধরবো দেখ, এটার বাইরের যেমন কোন একটা বিন্দু, এই বিন্দুটা ঠিক সিমিলার এই দিকের কোন একটা বিন্দু, একই গল্প, দুদিকেই তো আহিত আছে, আধান আছে। তাহলে এর বাইরে যেমন একটা বিন্দু তড়িৎ ক্ষেত্র পাবো বলে যা হবে, এই দিকেরও এই একই সমদূরত্বের একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবো বলে একই হওয়া উচিত। যদিও শেষ পর্যন্ত দূরত্বের উপরে নির্ভর করবে না, কিন্তু আমি একই দূরত্বে ওই আরেকটা বিন্দু নিয়ে আমি এরকম একটা সিলিন্ড্রিক্যাল অংশ ধরলাম। বোঝা গেছে তো কিরকম সিলিন্ড্রিক্যাল অংশটা? তাহলে আমার এখানে ছবিটা অ্যাকচুয়ালি কিরকম হবে? এখানে ছবিটা এরকম ধরনের, এরকম একটা সিলিন্ড্রিক্যাল। এই দিকের কিছুটা বেরিয়ে আছে, কল্পনা করতে পারছিস তো? আর এই দিকেরও কিছুটা পাইপ, দুটো পাইপ এরকম ভাবে। তাহলে এই পাইপ দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলগুলো কোথায় আছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এইটা ডিএস। এদিকেও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে ডিএস, তাই তো? তড়িৎ বলরেখার ছবিগুলো কিরকম হবে? তড়িৎ বলরেখাগুলো এই প্লেটটার সাথে লম্ব হবে, তড়িৎ বলরেখাগুলো প্লেটটার সাথে লম্ব হবে, এরকম করে হবে, হবে তো? এইদিকেও সিমিলারলি, এইদিকেও এরকম হবে। তাহলে দেখ, এইখানে যখন অতিক্রান্ত মোট ফ্লাক্স আমি যখন নির্ণয় করব, তখন মোট ফ্লাক্সটা কার জন্য বেরোবে? কি এই কার্ভ সারফেসটার জন্য বেরোবে? কি কার্ভ সারফেসটার জন্য কেন বেরোবে না? কারণ এই কার্ভ সারফেসটার উপরে একটা অংশ ধর না, এটার ক্ষেত্রফল অভিমুখটা কোন দিকে? তড়িৎ বলরেখাগুলো কোন দিকে? দুটোর মধ্যবর্তী কোণ কত? cos 90 এর মান কত হয়ে যাবে? তাহলে এটার জন্য কোনো ফ্লাক্স পাবো কি? তাহলে ফ্লাক্স আমি কার জন্য পাবো? শুধু এই অংশটার জন্য আর এই অংশটার জন্য। তাহলে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স এখানে কি হবে? ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএস উপরটার জন্য প্লাস ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএস। এই ইন্টিগ্রেশন ওভার ই ডট ডিএস আমার লেখার দরকার নেই, ডিএসএই আমি, যেহেতু এর ক্ষেত্রফলটাকে আমি ডিএসএই ধরেছি, তাহলে আমার মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স মানে কি? ই ডট ডিএস। আর ইডিএস এর মধ্যবর্তী কোণ কত? এখানে ইডিএস এর মধ্যবর্তী কোণ এখানে থিটাটা কত, আর এখানেও থিটাটা কত? ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ। তাহলে মোট ফ্লাক্সটা এখানে কত হয়ে যাবে? 2E। বোঝা গেছে তো? তাহলে দেখ, এই যে চোঙাকৃতি অংশটা আমি ধরেছি, এই চোঙাকৃতি অংশটা আমি কিরকম ধরেছি? এই চোঙাকৃতি অংশটা আমার এরকম ধরা আছে তো, এরকম ভাবে ধরা আছে। তাহলে এইখানের উপরের অংশটা যদি ডিএস হয়, তাহলে এই অংশটাও এরকম ভাবে একটা ডিএস অংশকে কভার করেছে। এটা মুছে যাওয়ার তো চিন্তা নেই। ডিএস অংশটা কি এখানেও একটা, ডিএস অংশটা কি এখানেও একটা, তাই তো? তাহলে যদি সেটা হয়, তাহলে এই অংশটাই যে ক্ষেত্রফলটা, মানে এই অংশটাই যে আধানটা আছে, সেই আধানটা কত হবে? এই অংশটাই যে আধানটা আছে, প্রতি একক ক্ষেত্রফলে আধান আমি এটা সিগমা ধরছি, প্রতি একক ক্ষেত্রফলে আধান। তাহলে এই অংশটার মধ্যে কতটা আধান আছে? এটা কত হবে? সিগমা ইন্টু এ, এ মানে কত? ডিএস ডিভাইডেড বাই গস ল কি? সিগমা ইন্টু ডিএস ডিভাইডেড বাই। তাহলে এর মানটা কত হলো? এর মানটা হচ্ছে ডিএস কেটে গেলে সিগমা ডিভাইডেড বাই। আরেকটা গল্প হতে পারতো, আরেকটা গল্প কিরকম বলতো? আরেকটা গল্প হচ্ছে যে যদি মনে কর আমার এই ইয়েটা, ওই গোলকটা যদি এরকম মোটা হতো, ওই প্লেট না হয়ে যদি এরকম মোটা হতো, তাহলে মোটা হলে কি হতো? আমার এই দিকে একটা ডিএস আর এই দিকে একটা ডিএস, দুটো ডিএসকেই ধরতে হতো। কিন্তু এই বইটার জায়গায় যদি একটা পেজকে ধরে নিলাম, তাহলে একটা পেজকে ধরে নিলে কিন্তু দুদিকের দুটো ডিএস না ধরলেও চলবে। আমি শুধুমাত্র একদিকের আধানটাকে আমি ধরছি কন্ট্রিবিউশনে, দুদিকের আধানটাকে আমি ধরছি না। কিন্তু যদি ঠিক হয়, তাহলে এই দিকেরও ডিএস ধরতে হবে আর এই দিকেরও ডিএস। তাহলে সেক্ষেত্রে কি হবে কাণ্ডটা? সেক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স তো একই গল্প বেরোবে, 2EDS বেরোবে। কিন্তু এইখানে যেটা সিগমা ইন্টু ডিএস হচ্ছিল,
তার জায়গায় কি হবে 2 সিগমা ইনটু ds। তাহলে 2 আর 2 কেটে যাবে, ds আর ds কেটে গেলে এখানে e এর মানটা কত হয়ে যাবে সিগমা বাই, তাহলে এটা কিসের ক্ষেত্রে EHI CK, আর এটা কিসের ক্ষেত্রে THI NB। ঠিক আছে, এইটা থিনের ক্ষেত্রে আর ওটা বুঝতে পারছো? সিগমা কোথায় কাটি দিচ্ছি, আর সিগমাটা কাটি ফেলেছে না, ঠিক আছে। তাহলে সিগমা না কাটা আছে আর 2 টা কাটছি সিগমা, ঠিক আছে তো, বোঝা গেছে তো? ঠিক আছে। আর যদি মনে কর এই প্লেটটা যদি পরিবাহী হয়, এই প্লেটটা যদি পরিবাহী হয় তাহলেও কিন্তু সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন হবে। কেন পরিবাহী হলে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন হবে? কারণ পরিবাহীর ভেতরটাই কোনো আধান থাকে না, পরিবাহীর আধানটা শুধুমাত্র একটা পৃষ্ঠের ক্ষেত্রেই ধরতে হবে। ঠিক আছে, যেটা আমি আলোচনা করছি আপাতত এটা ঠিক আছে তো, এটা ঠিক আছে। এরপরে দেখ এটার মধ্যে কনফিউশন কোন জায়গাটায় দেখ। প্রথমত মনে কর তুই এই মেঝেটা, তুই ধর এই মেঝেটা হচ্ছে চার্জ, তাহলে এই মেঝেটা থেকে 10 সেন্টিমিটার দূরত্বে বা 10 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্র পাবো হলো কত সিগমা বাই 2 এপসাইলন। 20 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্র পাবো হলো কত সিগমা বাই 2 এপসাইলন, তাই তো? আর যদি মনে কর 20 জায়গায় যদি 40 মিটার উপরে যায় তাও সিগমা বাই, তাহলে দূরত্বের উপরে নির্ভর করছে কি? দূরত্বের উপর নির্ভর করে নি। তাহলে দেখ এখানের পুরো জায়গাটা হয়ে গেছে গস তলে যে মানে গাউসীয় সূত্রের যে প্রয়োগগুলো। প্রথমে কি ছিল, একটা গোলক, তারপরে একটা সিলিন্ডার, তারপরে একটা প্লেট। তিনটার ক্ষেত্রে আলাদা আলাদা করে আমি বের করেছি, তিনটার এক্সপ্রেশন করা হয়েছে। এগুলার যে জিস্ট এই জায়গাটাই যেটা আমি বলতে চাইছিলাম, যে একটা পরিবাহী যদি মনে কর এই মেঝেটা চার্জ, তাহলে এই মেঝেটা থেকে তুই 5 মিটার উপরে উঠবি, ক্ষেত্রফলের যে মান যা 10 মিটার উপরে উঠলি ক্ষেত্রফলের মান তাই, দূরত্বের উপর নির্ভর করছে না। 100 মিটার উপরে উঠলি ক্ষেত্রফলের মান, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হওয়া উচিত কি, ক্ষেত্রফল মানে কি, যে কতটা স্থির তড়িতের প্রভাব আছে। তাহলে তুই একটা চার্জ বডি থেকে দূরে সরে যাচ্ছিস, অথচ চার্জ বডি থেকে দূরে সরে যাচ্ছিস, অথচ ক্ষেত্রফলের প্রভাবটা একই। এটা একটা অড লাগছে নেই? ম্যাথামেটিক্যালি তো এটা হচ্ছে ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি কি এটা একটা অড লাগছে নেই? যে একটা প্লেট থেকে তুই যত দূরে সরে যাচ্ছিস তত তো প্রভাব কমা উচিত, কিন্তু যত দূরে সরে যাচ্ছি ক্ষেত্রফলের মান কিন্তু। তাহলে আমার দূরত্বের সাথে ক্ষেত্রফলে যদি আমি এখানে কোনো গ্রাফ ড্র করতে চাই, তাহলে গ্রাফটা আমার কি হবে, গ্রাফটা আমার এইরকম হবে। এর মানটার কোনো পরিবর্তন হচ্ছে না, এর মানটা দূরত্বের সাথে সাথে কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কি প্র্যাকটিক্যালি হওয়া উচিত? এটা হওয়া উচিত নয় মনে হচ্ছে, কিন্তু এটা ম্যাথমেটিক্যালি হচ্ছে। হাউ ইট ক্যান বি ফিজিক্যালি এক্সপ্লেন, কিভাবে এটা ফিজিক্যাল এক্সপ্লেনেশন হবে সেটা আমি পরের দিনে একবার আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে পর্যন্তই থাক।